আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকল পার্টিসিপেন্ট ভাইদেরকে অ্যাডভান্টেকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি, এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাই যে যথাসময়ে যারা উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে এ পর্যন্ত আমাদের 10 মিনিট আমরা একটু অন্যদেরকে জয়েন হওয়ার জন্য সময় নিয়েছিলাম, সেটা ধৈর্যের সাথে আছেন এবং আমাদের কিছু অ্যাক্টিভিটিজের সাথে আপনারা যুক্ত হয়েছেন। আজকের মূল বিষয়, আলোচনার মূল বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর নিরাপন এবং আরএসসি অডিট রিকোয়ারমেন্ট। এই বিষয়টা হচ্ছে, দেখেন, একটা হেডিং যেটা দেওয়া হয় সেটা একটা বিষয়কে কেন্দ্র করে। তো আমি আজকে বলবো যে আমাদের আলোচনার বিষয়টা এটা, যে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছি, তারা জব যারা করতেছি এবং যারা জবের জন্য চেষ্টা করতেছি, প্রিপারেশন নিচ্ছি, তারা কোন দিক থেকে শুরু করবে এবং কোন বিষয়গুলো আমাদেরকে জানা জরুরি ইন্ডাস্ট্রির জন্য, সেই বিষয়গুলো আলোচনা করব। এবং আপনাদের কিছু ক্যালকুলেশন, কিছু হিসাব নিকাশ আমরা দেখব, শিখবো আজকে। আর তার সাথে সাথে আপনাদের মধ্য থেকে যে কোশ্চেন গুলো থাকবে, সেই কোশ্চেন গুলো অ্যান্সার দিব যদি আমার জানা থাকে। কেমন? তো আমার মনে হচ্ছে আজকের সেশনটা খুবই চমৎকার হবে। আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে যুক্ত করার জন্য একটু সুযোগ করে দেন। ইভেন আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের এখানে ডট অপশন আছে, আপনারা জানেন। ডট অপশনে যে যদি আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে কোশ্চেন করার সুযোগ দিব। এবং আপনি যদি কোনো বিষয়ে ক্লিয়ার মনে করেন, আমি একটা জিনিস বলতেছি, সেটা আপনি সুন্দর করে আরো বলতে পারেন, এটি স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা আমি বিশ্বাস করি। তো আপনি যদি বলতে চান, আপনার কথা আমরা শুনবো, আপনার ক্লাস করব আমরা। মানে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম অ্যাডভান্টেজ বিডি। এটা আপনি আমি ধরেন এখন রাত 9টার পর একসাথে হয়েছি নলেজ শেয়ারিং করার জন্য। আপনি যে এক্সপিরিয়েন্স অ্যাচিভ করেছেন এবং আপনি মাঠে ঘাটে এবং বয়সের এক্সপিরিয়েন্সের জন্য আপনি যেটা অ্যাচিভ করেছেন, আমরা অন্যদেরকে আমরা সহজভাবে এটা বিলিয়ে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে অ্যাডভান্টেজ। আন্ডারস্ট্যান্ড? আমি এতটুকু বললাম, তারপরে আমি আমার পরিচয় দিই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করেছি, তারপর আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি ত্রিপুরাতে। আর বিভিন্ন জবে আমি মেনটেন্যান্স লাল গ্রুপ কোম্পানিতে 12 বছর প্রায় জব করেছি। এবং বর্তমানে আমি আছি আপনার অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, একটা প্রতিষ্ঠান আছে আমাদের। অ্যাডভান্টেক বিডি আছে, বিডি হচ্ছে লার্নিং পার্ট নিয়ে কাজ করে। অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড হচ্ছে আপনার মেশিনারি স্পেয়ার পার্টস, অটোমেশন এবং হচ্ছে সেল সার্ভিস স্পেয়ার পার্ট, যেটা মেশিনারি অটোমেশন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি। আর তার সাথে সাথে আমাদের আরেকটা আছে কি, অ্যাডভান্টেজ বিডি আপনার প্রফেশনাল কোর্স গুলো নিয়ে কাজ করে। একদম ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, হাউস ওয়ারিং থেকে শুরু করে অটোক্যাড, আপনার অটোমেশন, আর বিভিন্ন প্রকার সফটওয়্যারের কাজ যেমন অটোক্যাড, সলিড ওয়ার্ক, আপনার এগুলো, এবং বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে অডিট টডিট আছে, এই কোর্সগুলো আমরা প্রফেশনালি কোর্স করে আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। মেন ফোকাস হচ্ছে আমাদের মেশিনারি বিজনেস, স্পেয়ার পার্টস এবং অটোমেশন, এবং কনসালটেন্সি হিসাবে, যেমন একটা ফ্যাক্টরিতে আরএসসির যে রিকোয়ারমেন্ট গুলো, আমরা কনসালটেন্সি হিসাবে কাজ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে আমাদের পরিচয়। আচ্ছা, যেহেতু আজকের আপনাদেরকে আমি দুইটা পার্ট আলোচনা করব, যে যেহেতু আমাদের এতে আপনার হেডিং এ দেওয়া ছিল যে নিরাপদ, নিরাপদ। তো নিরাপনটা কি, এখানে একটু ছোট্ট করে আলোচনা করবো আপনাদের সাথে। আর ওভারঅল আপনি আধা ঘন্টা পরে বুঝে যাবেন যে আসলে নিরাপন আরো সেটা কি, যারা জানেন না। এখানে একটি শিল্প প্রধান অভিজাত সংগঠন, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একটি নিরাপদ কর্মবেশ বা নিরাপত্তা সংস্কৃতি তৈরির কাজ করে। অ্যাকচুয়ালি নিরাপত্তা কিভাবে পায়, সেফটি এই নিয়ে কাজ করে। এতে নিরাপনকে সহযোগিতা করেছেন বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, তারপর হচ্ছে আপনার রিটেলার, তারপর ম্যানুফ্যাকচারার, এনজিও। নিরাপদ কোনো ইন মানে বিষয়টা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান নিরাপদ কি কাজ করে, আপনার সেফটি নিয়ে কাজ করে। কারা এটাকে চালায়? বিভিন্ন প্রকার ব্র্যান্ড, এনজিও, ম্যানুফ্যাকচার কোম্পানি, এনারা।
তারপরে তাই নিরাপদের লক্ষ্য হলো ব্র্যান্ড প্রতিনিধি এবং ফ্যাক্টরির মালিক, ম্যানেজার, শ্রমিককে শিক্ষামূলক বা কাঠামোগত পদ্ধতি ব্যবহার করে এর মাধ্যমে একটি নিরাপদ কর্মস্থল তৈরি করার লক্ষ্যে প্রতিদিন নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করা। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, ফ্যাক্টরি, শ্রমিক, ফ্যাক্টরির ম্যানেজার, শ্রমিক যত কিছু আছে এগুলোকে নিরাপদে যেভাবে কাজ করবে এবার ডে বাই ডে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে ডেভেলপ করাই হচ্ছে নিরাপনের কাজ। তো নিরাপন কিভাবে চলবে? নিরাপনকে চালায় হচ্ছে বিভিন্ন প্রকার ব্র্যান্ড, বিভিন্ন প্রকার মিউচুয়াল কোম্পানি, এনজিও, এরা যেমন ব্র্যাক আছে এর সাথে। ঠিক আছে? তো এখন নিরাপনে দেখেন ফ্যাক্টরি 330 জন, 30টা ফ্যাক্টরি আছে এটা লিস্টেড। তারপর গ্লোবাল ব্র্যান্ড আছে 58, আর 12 লাখ মানে 1.2 মিলিয়ন শ্রমিকের এটা নিয়ে কাজ করে। এই শ্রমিকটা যে নিরাপনে জব করে বিষয়টা এরকম না, বিভিন্ন প্রকার ফ্যাক্টরি নিয়ে। আর এটা গ্লোবাল ব্র্যান্ড মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা হচ্ছে বিষয়। এখন যেহেতু আজকের নিরাপনের বিষয়টা, এখানে একটা আমি 2 মিনিট, কত মিনিটের যেন একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি প্লে করব। আপনি এখান থেকে আরো আহ, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবেন যে নিরাপন কি কাজ করে। এটা হচ্ছে ওনাদের একটা ভিডিও, আমি তাহলে ভিডিওটা প্লে করি, আপনারা একটু দেখবেন প্লিজ। 4 মিনিটের একটা ভিডিও, এখান থেকে আপনি নিরাপনের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভিডিওতে আসলে কোনো সাউন্ড আসতেছে না। প্রাইস কত? একটু ওয়েট করেন, আমি কেন শব্দটা হচ্ছে না একটু দেখি তো। স্যার, আপনি যখন শেয়ার করবেন তখনই হয়তো অপশনটা দেখাবে আপনার অডিওবেল একটা অপশন দেখায়, ওখান থেকে অন করে নিতে হয়। তা আমি তাহলে এটাকে আবার জুমটাকে আমি ক্লোজ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন শব্দ শুনতে পান? জি না স্যার, শুনতে পাচ্ছি না। এটা কি সমস্যা? এটা প্লে করলে তো যাওয়ার কথা না দাদা? এটা কি আমার কোনো সেটিং এর প্রবলেম? কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা কি সমস্যা? সাউন্ড হচ্ছে না, ও হচ্ছে, পাইছি পাইছি। হ্যাঁ, এখন শোনা Workplace যাচ্ছে। safety is a human right and a legal requirement. All workers deserve the knowledge to ব্রাদার, সাউন্ড পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অল আপনি অল থ্যাংক ইউ, ক্লিয়ার। একজন ভাই বরং সেটিংটা অফ করেছেন।
একটু কষ্ট করে শুনেন, আমি 2 মিনিটে ঘুরে আসবো। Workplace safety is a human right and a legal requirement. All workers deserve the knowledge to create a safe work environment where they can thrive, which is why Nirapon is committed to facilitating workplace safety in Bangladesh. Our work began in late 2018 following the closure of the Corrective Action Plan or CAP of 428 factories by the Alliance. Nirapon recognizes workplace safety management is still a developing process in Bangladesh, which is why we provide ongoing support to CAP-closed factory workers, managers, and employers with the tools to effectively manage their own safety and to ultimately change the narrative on the brand requirement. Our member-led structure provides a unique opportunity to teach factories the importance and value of continuous safety improvement. Nirapon's members work toward promoting a sustainable culture of workplace safety through education and training. To achieve this goal, Nirapon acts on behalf of its members to educate and support factories through participation in our safety management program. We partner with BRAC to implement education and training as well as other industry-leading service providers who offer safety assessment tools and reporting processes as well as helpline services. The program empowers workers, managers, and owners to become stakeholders in workplace safety through education rather than enforcement. As a result, workers are starting to have safety conversations or raise issues with supervisors and managers, helping to reduce the likelihood of incidents occurring. Through teaching factories to own safety, Nirapon is helping to prepare Bangladesh for a safer, more productive future. Nirapon is educating factory workers, managers, and owners to recognize that cap closure is not a safety solution, but rather the first step toward truly owning their own safety and achieving and maintaining a safe workplace. Join the cause and help us to create safer factories in Bangladesh. থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আপনারা অডিওটা তো শুনেছেন নাকি? জি স্যার। আচ্ছা, এখন তো বোঝা গেছে যে আসলে মানে কিছু তো আমি বলেছি, কিছু আপনারা এখান থেকে শুনেছেন। এখন তো বুঝতে পারতেছেন যে আসলে নিরাপনটা কি বা কাকে বলে। ওকে, একটু মনে করেন ব্রাদার প্লিজ, এখন আমরা নলেজ শেয়ারিং করতে এসেছি। হ্যাঁ, তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয় যে আপনাকে মনে রাখতে হবে যে সেফটি কিভাবে অবলম্বন করা যায়। আমাদের ম্যান পাওয়ার থেকে মেশিনারি থেকে শুরু করে এগুলো হচ্ছে আমরা ডে বাই ডে যখন নিরাপন বা হচ্ছে বিভিন্ন অডিটের আওতাভুক্ত হই, তখন তারা তাদের একটা পলিসি থাকে, পলিসির মধ্য দিয়ে আপনাকে আমাকে ট্রেনিং করিয়ে সেগুলোকে আহ যেন সেফটি অবলম্বন করা যায়। মূল বিষয় তো এটাই নাকি? আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে এটা। নিরাপন, নিরাপন এবং হচ্ছে আপনার এখানে তো নিরাপন বললাম। তো দেখেন, এই যে হচ্ছে অ্যালায়েন্স নামে যেটা ছিল, সেটা হচ্ছে এখন হচ্ছে নিরাপন, হচ্ছে নিরাপন। তো এটা দেখেন এখানে একটা বিষয় যে এই বিভিন্ন প্রকার অডিট গুলা কখন আসলো বাংলাদেশে। রেডিমেড গার্মেন্টস এলএমজি সেক্টরে যখন 2013 সালে রানা প্লাজা বিল্ডিং ক্লাবস হলো, তখন হচ্ছে এটা নর্থ আমেরিকান হচ্ছে অ্যালায়েন্স নামে আসলো, যেটা হচ্ছে নিরাপদ। আর যে কথাবার্তা গুলা বললাম সেটা তো আপনি শুনেছেন, এখানে আর সময় বেশি বলবো না। এটা বাংলাদেশের জন্য 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল রানা প্লাজার জন্য 2013 সালে। এটা অ্যালায়েন্স হচ্ছে হচ্ছে নিরাপদ নাকি অ্যাকর্ড। অ্যাকর্ডের স্থানে এসেছে আপনার আরএসসি, আর হচ্ছে অ্যালায়েন্সের পরিবর্তে এসেছে নিরাপদ। আচ্ছা, আরএসসির ব্যাপারে একটু বলি, ওটা তো আপনি দেখলেন। আরএসসি সেম ভাবে এটা হচ্ছে জয়েন্ট স্টক একটা কোম্পানি, এটার নাম হচ্ছে আরএসসি, আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল, এটা হচ্ছে নাম। এটা হচ্ছে 20 মে 2020 সালে ফাউন্ড হয়। এটা হচ্ছে অ্যাকর্ডের কাছ থেকে নেয়। এরা কি করে, 150টা ফ্যাক্টরি আছে নাকি ব্র্যান্ড আছে,
ষোলোটা 1600 ফ্যাক্টরি আছে, 2 মিলিয়ন পিপল আছে। ওটার থেকে একটু এই আরএস এর কার্যক্রমটা বেশি। এখানে কিভাবে চালায় ওটা তো শুনলেন। এটা চালা হচ্ছে ইন্ডাস্ট্রি, ব্যান্ড আর ট্রেড ইউনিয়ন। ইন্ডাস্ট্রি যতগুলো আছে, সন্ধানী লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে। আর ব্যান্ড হচ্ছে ব্যান্ড অ্যাসোসিয়েশন টেক্সটাইল আর এমজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। ট্রেড ইউনিয়ন হচ্ছে ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল আর এমজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। ঠিক আছে। এদের ডিরেক্টর হচ্ছে, যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, হচ্ছে 18 জন টোটাল। আপনার 3 6 18, মানে এখান থেকে তিন, এখান থেকে তিন, এখান থেকে তিন নিয়ে 3 6 18 জন নিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা হয়। ফলে টোটাল সবগুলোই আপনার লক্ষ্যবস্তু একটাই, এখন যে তারা কেন কি করে, সেফটি গুলোকে মনিটরিং করার জন্য এটা করে। এখন আমি অডিটের প্রশ্ন হচ্ছে দুইটা, আপনাদের যদি এই প্রশ্ন কারো থাকে যে অডিটের অন্তর্ভুক্ত আমরা কেন হব। অডিটের অন্তর্ভুক্ত হতে গেলে আপনার অনেক বিষয় আপনাকে মেনটেন করতে হবে, কোম্পানি অনেক চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে। যদি এরকম কোশ্চেন থাকে আর না যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটা স্কিপ করবো। আপনারা কি এটা জানতে চান যে কেন আমরা ফ্যাক্টরি গুলো, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হলে আপনাকে টাকা খরচ করতে হবে, তাদের মতো করে চলতে হবে, কেন হবে? এই জিনিসটা কি জানা আছে না বলবো আমি? স্যার একটু হালকা একটু ব্রিফ করে দিলে ভালো হয়। আচ্ছা, আপনারা দেখছেন, আমি বলতেছি যে এখানে চমৎকার একটা আলোচনা দেখেন, নিরাপন, বিভিন্ন প্রকার অডিট, সবকিছু কি বা কাকে বলে। এখন আপনারা যদি আপনাদের কোথাও যদি যারা জানেন তাহলে তো গুড, না জানলে আপনারা উত্তর দিতে পারবেন আজকে। এটা আমি আশা করতে পারি কিনা আপনাদের কাছ থেকে, একটু হ্যাঁ বলেন প্লিজ। জি জি। এতটুকু বলতে পারো যে এটা আপনার একদম আননোন না, যে আরএসি, যেমন আমি অনেক জায়গাতে আরএসি লিখি, তখন ওনারা বলছে যে রেফ্রিজারেটর, যে ফ্রিজ ঠিক করার মনে করে এই আরএসি, আমাদের ইঞ্জিনিয়ার ভাইরাও মনে করে এটা। ঠিক আছে। মনে করেন আপনি ভাইবার দেখেছেন আরএসি বলছে, আপনি ওই ওই আরএসি বলে দিয়ে দিয়েছেন, তাহলে তো বিপদ, তাহলে তো আপনার চাকরি হবে না ওখানে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে আপনাকে সঠিক জানানোর জন্য সংক্ষিপ্ত টাইম। আচ্ছা, দেখেন, ফ্যাক্টরি যখন আমাদের কোনো অডিটের অন্তর্ভুক্ত হয়, এই ফ্যাক্টরি এই অডিটের টিমের সাথে কি হয়, তখন অডিট টিমের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কোম্পানিটাকে সাজাতে হয় এবং কিছু টাকা পয়সা অনেক দিতে হয়, নির্দিষ্ট ফি আছে। তো এটা কেন আমরা ফ্যাক্টরি, আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে প্যারা খাবো এত? আছে, আমার ফ্যাক্টরি আছে। এটার বিষয়টা হচ্ছে যে এই ফ্যাক্টরি যদি আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করতে যান, তাহলে দেখলেন আপনি যে এখানে 150টা, ওখানে হচ্ছে 58 মেবি, তো অলমোস্ট 200টা যে ব্যান্ড, এটা কি, এটা কি মানে নর্মাল কোনো ব্যান্ড? এই ব্যান্ড গুলা যদি আপনার 3টে থেকে 4টা যদি বলে যে আপনার কোম্পানিতে শুধু মাল নিবো, তাহলে আপনার জীবনে আর কিছু করতে হবে না, আপনি কারো গাড়ি চালিয়ে খেতে পারবেন। ঠিক আছে। এটা ইন্টারন্যাশনালি ব্যান্ড এবং দেশের বাইরে। এখন এগুলো, তারা যদি আপনি তাদের অন্তর্ভুক্ত, অডিটের অন্তর্ভুক্ত না হন, ওনারা অডিট এই প্রতিষ্ঠানগুলোকে, এই হচ্ছে বিভিন্ন প্রকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলোই ফাউন্ড করেছে এবং পরিচালনা করে। ওনারা যে অডিট করে যে রিপোর্ট দেয়, রিপোর্টের ভিত্তিতে ইন্টারন্যাশনাল বায়ার গুলো আপনার কোম্পানিতে আসবে কি না, মানে আপনি, আপনার সাথে বিজনেস করবে কিনা তারা ঠিক করে। মানে আমার মনে হয় যে আপনারা যারা সিনিয়র পার্সন সবাই এখানে এতটুকুই যথেষ্ট যে আপনি যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে অডিটের আওতায় আসতে হবে, না? এটা একমত কিনা আপনারা? নাহলে আপনার কোম্পানিতে আসবেই না, আপনাদের সাথে বিজনেস করবে না, তারা যাচাই বাছাই করবে না আপনাকে, স্যাম্পল হ্যাঁ কপিও দেখবে হ্যাঁ। না তারা। এখন আপনার আর একটা প্রশ্ন হতে পারে যে ভাই, এখানে 200 ব্র্যান্ড, যেমন আরএসি হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড, আর হচ্ছে নিরাপন বা হচ্ছে অ্যালায়েন্স হচ্ছে আমেরিকান, আমেরিকান ব্র্যান্ডরা এখানে আছে, ইউরোপিয়ান ব্র্যান্ডরা আরএসির সাথে আছে। আপনি বললেন যে ভাই আমি ইউরোপ আর আমেরিকা আমি ব্যবসা করবো না, আমি এশিয়া মহাদেশে ব্যবসা করবো। এখানেও মজা আছে। এশিয়ার মনে করেন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ। হম। তো বন্যার সময়, পানির সময় পানি টানি দেয় আমাদেরকে যখন প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কি করে, এই ইন্ডিয়া এসে মনে করেন ফ্যাক্টরিতে এসে বলবে আপনাদেরকে আরএসি আছে, মানে আরএসি টিমের সাথে এত বড় টিম তো আপনার ওনাদের পক্ষে সম্ভব না। বলে যে আপনাদেরকে আরএসি আছে, কারণ কি, আরএসি বা নিরাপন স্ট্যান্ডার্ড ফলো করে।
মনে করেন আপনি একটা ব্যবসা করতে চান, আপনি বললেন যে আপনার কি নিরাপণ আছে, নাই, তাহলে আপনার কাছ থেকে নিবে না। মানে অন্যের মাথায় বেল ভাঙিয়ে ছোট ছোট মিড টাইপের যে ব্র্যান্ড গুলো আছে তারা চলে, যার এসে নাই মানে হচ্ছে এখানে সবকিছু এলোমেলো, তো এদের সাথে বিজনেস করা যাবে না। তো আরএসি তে যে মিড টাইপের যে বায়ার গুলো, তাও কিন্তু চলে যায় যেগুলো তো আরএসি আছে। তাহলে কতটা প্রয়োজন এটা এখন আপনারা কি আপনার মাথায় ঢুকছে কিনা যারা জানেন না, যে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য দেখবেন যে এখন বর্তমান যে সার্কুলার গুলা হয় সেগুলোতে আর এই সিনিয়র আপনার রিকোয়ারমেন্ট গুলো ডিরেক্ট উল্লেখ করে, সেটা ইঞ্জিনিয়ার হোক, কমপ্লায়েন্সের যে কোনো লোক হোক, প্রোডাকশন হোক। এটা আপনারা দেখেছেন কিনা? একটু কথা বলতে হবে ভাই প্লিজ, হ্যাঁ। জি। তাহলে হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ইভেন এই নিরাপণ যে চাই শুধু না, এখন মজার বিষয় হচ্ছে দেখেন, বিজনেস যদি আপনি করতে চান, ধরেন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যানেজার, বা হচ্ছে আমি টেকনিশিয়ান, যে পদে হোক না কেন, আপনি একটা রুমের লাইট সেট করেছেন এলোমেলো, লাইট সেট করেছেন এলোমেলো, জানেন না, এখানে আইসা মনে করেন লাইটের জন্য আমি একটা ক্যাপ খেলাম, এখানে কেবল ড্রেসিং করেছেন তার জন্য খেলাম, পাঁচবার ক্যালকুলেশন জন্য খেলাম, আর্থিং এর জন্য আমি একটা ক্যাপ খেলাম, আমি ব্যাটারির ক্যাপ লাগানো সেজন্য, মানে এই যে নিয়ম নীতিগুলো যেগুলো আছে, আপনি ছোট ছোট বিষয়গুলো আপনি জানেন না, সেজন্য আপনি ভুল করেছেন। আপনি যে এই আমি ক্যাপ মানে ক্যাপ খাওয়া বলতে বা ফাইন্ডিং, ফাইন্ডিং যেটা বলে প্রবলেম, প্রবলেমের জন্য লিস্ট করে দেয়, এটা হচ্ছে ফাইন্ডিং লিস্ট বলে। ক্যাপ হচ্ছে একটি অ্যাকশনের জন্য একটা প্ল্যান থাকে আর কি। তো যাই হোক, ওগুলো পরে আসতেছি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আপনার বা আমার না জানার কারণে ফ্যাক্টরি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো উনি বিজনেস হারাবে। ধরেন আপনি 1 লাখ টাকা বেতনে চাকরি করেন, আপনার এখানে চাকরি হলো না, আরাজিয়াতে করলেন, কিন্তু একটা ফ্যাক্টরি যদি ক্লপস করে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। তো সো আপনি আমার কারণেই কিন্তু এটা নষ্ট হবে। সেজন্য কোম্পানির মালিক চাই কি এক্সপিরিয়েন্স পারসন, বা হচ্ছে ইন্টারন্যাশনালি অডিট বুঝবে, ইলেকট্রিক্যালের সঠিক গাইডলাইন বুঝবে, এই টাইপের লোকজনের অবস্থা আগের থেকে অনেক উন্নত। আগে তো কোম্পানিগুলো টেকনিশিয়ান চালাতো, এখন ডিরেক্ট বলে দেয় যে সুপারভাইজার লাইসেন্স থাকতে হবে, ইঞ্জিনিয়ার এতজন থাকতে হবে, এগুলো বলে বলে দিচ্ছে। তো আপনাকে আমাকে যে যে ডিপার্টমেন্ট আছে সেখানে যদি আপনি কাজ জেনে জেনে উঠেন, ওই যে এক ভাই প্রথমেই প্রশ্ন করছিল আমি কোন বিষয়গুলো আপনি শিখবেন, সেটার এই যে একটা পয়েন্ট, যে আপনি যে পজিশনে আছেন ধীরে ধীরে আপনাকে আগাতে হবে। কেমন আগাইতে হবে? সবাই বলে অটোমেশন শিখবো, কন্ট্রোল না, অটোমেশন তো একটা বিগ পার্ট। আপনাকে আগে আমি বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা আসতেছি একটু পরে। তো দেখেন মজার বিষয়, দেখেন এটা হচ্ছে 13টা পয়েন্ট আমি দিয়েছি ম্যানেজমেন্ট পায়। এটা হচ্ছে আপনার নিরাপন কি চাচ্ছে, ইলেকট্রিক্যাল মেনটেন্স শিডিউল চাচ্ছে, জেনারেটর এন্ড রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেনটেন্স এর একটা হিসাব নিকাশ চাচ্ছে, সাবস্টেশন এবং রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেনটেন্স করতে হবে, আইপিএস ইউপিএস মেনটেন্স, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেনটেন্স, অ্যানুয়াল ইন্সপেকশন রিপোর্ট চাচ্ছে, লাইটিং প্রোটেকশন সিস্টেম মেনটেন্স মানে এলপিএস, থার্মাল স্ক্যান রিপোর্ট, ইনসুলেশন টেস্ট, রেজিস্ট্যান্ট টেস্ট মেজারমেন্ট রিপোর্ট, ট্রান্সফার ভোল্টেজ রিপোর্ট, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম ম্যানেজমেন্ট। এখন দেখেন এটি যাচ্ছে এরা, ভাষাগত দুই একটা বিভিন্ন অডিট গুলো অলমোস্ট কাজ একই, এটা আপনি থাকেন। এখন আমরা আসি অ্যালায়েন্স, তো বললাম, এটা বলছি এখন এরা আর এসে কি কি বিষয়ের উপর কাজ করে। আর এসে বিষয় কাজ করে কি, স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি, বয়লার সেফটি, এই তিনটা নিয়ে আগে কাজ করতে 1 2 3 বয়লারটা অ্যাড করেছে। এটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল, আমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে বা ইলেকট্রিক্যাল প্রপার নলেজ আমি থাকবে, তারপর আমি সবগুলো অ্যাচিভ করবো, কোনো সমস্যা নেই। এখন দেখেন ইলেকট্রিক্যালে কি চাচ্ছে, ইএলডি, ইলেকট্রিক্যাল এসএলডি, ডিজাইন অফ এলপিএস, লোড ক্যালকুলেশন, 8 ফিট রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেশন টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার ওয়েল টেস্ট রিপোর্ট, থার্মাল স্ক্যান বা সার্ভো টেস্ট রিপোর্ট, যেটাই বলেন না কেন একই কথা, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্স প্রোগ্রাম বা শিডিউল, লটো পলিসি,
সিভি চেকলিস্ট মেন বিষয়টি এখানে আলোচনা করছি। এখন দেখেন তো এখানে মজার বিষয়টা, যে আরএসি যেটা চাচ্ছে নিরাপন্ন অলমোস্ট সেম, অলমোস্ট কথা কথা চেঞ্জ, মানে একই কাজ, একই কাজ, একটু ভিন্ন, আগে নাই নাম হয়তো চেঞ্জ করেছে, বা এই জিনিসগুলো একই। এখন কিছু বিষয় আছে এখানে যে মনিটরিং করা বা রিপোর্ট করা, আর কিছু বিষয় আছে ডিরেক্টলি আপনার করতে হবে। ডিরেক্টলি করতে হবে কি, যেমন হচ্ছে আর্থ রেজিস্টার টেস্ট রিপোর্ট গুলো, তারপর হচ্ছে লোড, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার এলপিএস ডিজাইন, তারপর হচ্ছে ইএলডি, এসএলডি, ইনসুলেশন টেস্ট, আয়ার যেটা বলে, এই জিনিসগুলো, তার এই জিনিসগুলো ডিরেক্টলি আপনাকে করতে হবে। এখন দেখেন এই জিনিসগুলো যে করতে হবে, তো এটা থার্ড পার্টিকে দিয়ে করাই আমরা। এখন অনেক কোম্পানি আবার নিজে নিজেও করে। এখন দেখেন থার্ড পার্টি দিয়ে করেন আর যেই পার্টি দিয়ে করেন, আপনাকে তো এই বিষয়গুলো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে কিভাবে হয়। থার্ড পার্টি একটা যদি ভুল করে দেয়, আর যদি আপনাকে এটা, আপনি যদি এটা না ধরতে পারেন, আর যদি অডিটে যদি এটা ধরা খান, তাহলে তো আপনাকে ছাড়বে না আপনার ম্যানেজমেন্ট। সো প্রত্যেকটা কাজ, ইএলডি, এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, এগুলো প্রত্যেকটা বিষয় আমাকে জানতে হবে, প্রপারলি জানতে হবে, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী জানতে হবে। শুধু আপনি ট্রান্সফর্মার ওয়েল টেস্ট ছাড়া সকল রিপোর্ট আপনার নিজে নিজে করতে পারবেন আপনি। এখন দেখেন আপনি যদি নিজে নিজে করতে পারেন, এটা হচ্ছে একটা ম্যানেজার তো এগুলো কাজ করবে না। এই কাজটা করবে কে? এই কাজটা করবে কে? মিড লেভেলের ইঞ্জিনিয়াররা। কারণ মিড লেভেলের ইঞ্জিনিয়ার ধরেন কতগুলো থাকে একটা কোম্পানিতে, অনেকগুলো থাকে। তো আপনি করতে পারেন না, 10 জনে কেউ ইলেকট্রিক্যাল অটোক্যাড জানে না, নিয়ম নীতি জানে না, একজন জানে, মনে করেন আপনি জানেন, আমরা কেউ জানি না। তো আপনাকে তখন কি হবে, যেহেতু এগুলো ম্যানেজমেন্টের কাজ বা ক্যালকুলেশনের কাজ, ম্যানেজমেন্টের সাথে একটু উঠা বসা করার জন্য তৈরি হয়ে গেলেন। ম্যানেজার আপনার ডাকবে, সোহেল সাহেব এটা করেন, ওটা করেন, এটা করেন। দেন আপনি এক সময় ইনচার্জ বা হচ্ছে আপনার প্রমোশন, 100% আপনার প্রমোশন হবে বা আপনি ভালো পজিশনে যেতে পারবেন। মনে করেন ছাঁটাই বাছাই যখন হয় ফ্যাক্টরিতে, কি করে গুরুত্বপূর্ণ যে যারা বসকে হেল্প করে মিড লেভেলের, বা যারা সিনিয়র লেভেলে থাকে, তারা যারা ভালো পজিশনের বা কোম্পানির জন্য নিবেদিত প্রাণ, তারাকে কখনোই কিন্তু ছাঁটাই করে না। ছাঁটাই করে কি, যে না, সোহেল সাহেব অত বেশি কাজের না, সোহেল সাহেবকে বাদ দেন। বিষয়টা এরকম ভাবেই কিন্তু হয়। সো এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আজকের আবার কিছু কোশ্চেন ক্রিয়েট করে রাখছিলাম, আমার প্রতি সেমিনারে এটা থাকে আপনাদের জন্য। আহ, দেখেন এখানে বলছে বাস বার ক্যালকুলেশন কিভাবে করব, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি ভিসিবি কোনটা, কখন, কোথায় ব্যবহার করতে হয়, এবং হচ্ছে আপনার 3 ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকা উচিত, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফরমার আর্থিং কয়টা দেবো, জেনারেটর আর্থিং কয়টা দেবো, এলটি আর্থিং কয়টা দেবো, এসটি আর্থিং কয়টা দেবো, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবো, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্স এর মান কত হতে হবে, আর্থিং এর কেবল ফেজের এর কত পার্সেন্ট নিতে হবে আর্থিং, এলপিএস এর রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হওয়া উচিত, সিস্টেম আর্থিং এর বোরিং কত ফিট হওয়া উচিত, এলপি এর আর্থিং সর্বনিম্ন মান কত, পিন কি, সিস্টেমের কপার রডের সাইজ কত, সিস্টেম আর্থিং এর আর কি, এলপিএস এর কপার রডের মান কত হওয়া উচিত, আরএসসি এর কাজ কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফি কয়টা ধাপ থাকে, এলপি কেবল ইনসুলেন্স রেজিস্ট্যান্স এর মান কত মেগা ওহমের উপরে থাকতে হবে, আরএসসি বা অ্যালায়েন্স ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। তো দেখেন কেন প্রয়োজন, যারা আজকে 24 নাম্বারে অ্যান্সার পারবেন না, যারা কোনোদিন শুনেননি আরএসসি বা নিরাপন কি, পারবেন কিনা, প্রথমে একটু আওয়াজ দিয়ান যে এই প্রশ্নের হ্যাঁ অ্যান্সার। হ্যাঁ, পারবো পারবো। অবশ্যই পারবেন, যারা কোনোদিন শুনেননি তারাও পারবে না আজকে সেমিনার থেকে। আর এগুলো ক্যালকুলেশন পার্ট, এগুলো এখানে যদি মনে হয় 24টা আছে, ধরেন যে আপনি 10টা পারবেন এখন, এই সেমিনারের পরে আপনি অলমোস্ট 18টা পারবেন আশা করি। তো শুধু যে এই প্রশ্নটি অ্যান্সারের জন্য তৈরি হবো আমরা, বিষয়টা এরকম না, এটা জাস্ট একটা ডেমো কোশ্চেন। যারা সিনিয়ররা আছেন জানেন যে এই টাইপের কোশ্চেন গুলোই আমাদেরকে প্রতিনিয়ত করে, এর থেকে অন্য কিছুও করতে পারে, এই টাইপেরই বেশিরভাগই থাকে। আজকের এইটা ফ্লো চার্টটা একটু আলোচনা করব। এটা টোটালি আমার একটা বিশেষ করা, যে আমি সবসময় বলি যে আমরা উল্টা পথে চলি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা ভুল হতে পারে।
আমি আমার জায়গা থেকে বলতেছি আর কি। এটা কোনো বইয়েও না, কোনো কিছু না, যে আমরা উল্টা পথে চলি, আমাদের উল্টা পথে চলি। কেমনে এটা একটু দেখেন। ধরেন একটা ইউনিভার্সিটি বা হচ্ছে আপনার কলেজ, যেটাই বলেন না কেন, এখান থেকে শেষ করে আমরা এখানে আসি চাকরির জন্য। রেফারেন্স হোক, সার্কুলার হোক, বিভিন্ন জায়গায় আমরা চাকরি খুঁজি। চাকরি খোঁজার পরে মনে করেন যেমনি হোক একটা চাকরি আমাদের হয়। হওয়ার পরে চাকরিতে 15 দিন বা 7 দিন বা 1 মাস আমরা ঘুরলাম ফিরলাম, দেখলাম। দেখার পরে ধরেন মেনটেন্সে জয়েন করেছি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। তো আমি তো ফ্যাক্টরি কোনোদিন দেখিনি। এখন আমার ম্যানেজার বা ডিজিএম, যার রিপোর্টিং বস থাকে, আমাকে বলছে সোহেল সাহেবকে নিয়ে যান। কোথায়? এখানে কাজ চলতেছে। ফ্যাক্টরিতে ঘুরলাম, কে নিয়ে যাবে? এখানে হয় আপনার ইঞ্জিনিয়ার নিয়ে যাবে, নাহলে ইঞ্জিনিয়ার যেহেতু আপনার কমেন্ট করতেছে, ম্যান হবে, সুপারভাইজার হবে, টেকনিশিয়ান হবে, এরাই ফিল্ডে কাজ করে প্রতিনিয়ত। মনে করেন ফোরম্যান, সুপারভাইজার, নাকি নিয়ে যাবে সোহেল সাহেবকে নিয়ে যাও। কারণ এই এম ব্যক্তি বলবে এস কে নিয়ে যাবে যখন, জানে যে সোহেল সাহেব যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, কিছুদিন পরে আমাকে ওনাকে স্যার ডাকতে হবে এবং ইনি পাকনামি শুরু করবে। এখন তো কিছু কাজ জানে না, তো একটু এক্সারসাইজ করি, সোহেল সাহেবকে একটু সাইজ করে নিই, পাইছি সুযোগ একটা। টেকনিশিয়ানরা যেহেতু ওনাদের মানে জ্ঞানের পরিধিটাও কম থাকে, আপনার সাথে অনেক মানে প্রতিটা মানুষই তাদের প্রতি একটা কষ্ট পায় আর কি। তা আবার এটা রিলিজ হয়ে যায়। এখন কি হলো, অনেক বাজে তা। জি ভাইয়া, কি বলবেন? আচ্ছা, শুনবো আপনাদের কাছ থেকে। তো বিষয়টা হচ্ছে কি, ওনারা একদম আপনাদের সাথে আপনি নিতে পারবেন না। যারা ইউনিভার্সিটি কলেজ থেকে যায়, আমরা এটা করেছি যে ওর জন্য মানে চাকরি ছাড়বো না, কি করব, মানে খুবই মানে খিটমিট খিটমিট করবেন। এবং আপনি স্কুল কলেজে আপনি বাবুর মতো আমরা গিয়েছি, বাবার টাকা খরচ করছি আসছি, ওনার তো কোনো প্যারা নাই পরীক্ষা ছাড়া। এখন যখন আপনার 12 ঘন্টা, 8 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি হবে, এমনি তো মেজাজটা গরম থাকবে। আর ছুটি নাই, বন্ধুদের সাথে ঘোরা নাই, বাইরে যেতে পারি না, এই করতে পারি না, এমনি মেজাজ গরম। আর আবার টেকনিশিয়ান মানে লেখাপড়া করেনি, আমাদেরকে অনেক যন্ত্রণা দেবে। এমনি আপনার মন খিটমিট খিটমিট করবে প্রথমে যারা চাকরিতে জয়েন করবে। তারপরে পরিবেশগত ব্যাপার আছে, ওখানে গরম, তারপর হচ্ছে মেশিনের শব্দ, নানান টাইপের ডাস্ট থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে প্রথমে। এখন বিষয়টা হচ্ছে যে ইনি এখন মনে করেন এখানে আপনি সাব স্টেশন, যেহেতু সাব স্টেশন কথাটা মানে বুঝতে পারেন সবাই, যারা চাকরি করেন না তাদের জন্য বলি। এই সাব স্টেশন এই কোম্পানিতে এই জায়গাটাতে আমার ডেভেলপ হচ্ছে, মানে একটা নতুন কোম্পানি দিচ্ছেন। এখন সাব স্টেশনের আপনি এলটি প্যানেল, কেবল, বাস বা ট্রান্সফরমার, আপনি কিচ্ছু জেনেন না ওভাবে। তাহলে আপনি আপনি ওখানে কি করবে? আপনাকে একটা এরকম চেয়ার দিবে, আর এখানে টেবিল দিবে, আর কফি থাকবে, এখানে কফি খাবেন, এখানে কফি খাবেন, আর এখানে কাজ করতেছে টিম, আপনি দেখবেন। বিষয়টা কি এরকম? যারা চাকরি করেন একটু আওয়াজ দিয়ে এই পয়েন্টে। মানে না স্যার, এরকম আপনি না। ইঞ্জিনিয়ার হিসেবে তো এরকম পাবেন না, আপনি কোনো পৃথিবীতে নাই, মানে বাংলাদেশে নাই, পৃথিবীতে থাকতে পারে। এখন কি করবেন তাহলে? আপনি মনে করেন এখানে একটা প্যানেল তৈরি হচ্ছে, আর হচ্ছে এটা একটা ট্রান্সফরমার রুম তৈরি হচ্ছে, সেখানে আপনি কামটা কি? আপনি মানে আপনি কি করবেন? আপনার কাম হচ্ছে দেখা এবং দাঁড়িয়ে দেখা। হেল্প করা, টিমকে হেল্প করা। হ্যাঁ, মনে করেন একটা, এটা হচ্ছে ডিবি প্যানেল, এটা নিয়ে আসতে হবে এখানে, আপনি ধরবেন 4 কোনা 4টা 5 জন আরো লোকজন ধরবে, বল 400 আরামে টানবেন, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা করো সেটা করো, আপনি করবেন। কি করবে? টিমের যারা টেকনিশিয়ান মেকনিশিয়ান যারা কাজ করে, আপনি তো কিছু জানেন না, একটা লাক্স লাগাতে জানেন না। আপনি করতে করতে করতেছেন, কোনো সমস্যা নাই, কাজ নিয়ে কোনো সমস্যা নেই আমার, যে কেন আপনি ছোট কাজ করেন। এখন আপনি দেখে দেখে শিখা, আপনি প্র্যাকটিক্যালি যে কাজগুলো হবে, আপনার থিওরিক্যালি আপনার ওই যে যেটা আমরা পড়ালেখা করে আসি বইয়ের সাথে, জাস্ট আপনার সূত্র কয়েকটা পাবেন, আর কিছু পাবেন না। তাহলে এখন আপনি আমি যদি দেখে দেখে শেখা শুরু করি, দেখেন আমি যেটা বলছি উল্টা পথে চলি। এখানে দেখে দেখা শেখা শুরু করলে দেখতে 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 7 থেকে 8টা বছর চলে যায় আমাদের, মানে 7 বছর বা 5 বছর চলে যায় দেখতে দেখতে একটা পর্যায়ে যেতে। পাঁচবার ক্যালকুলেশন কিভাবে করে, কেবল ক্যালকুলেশন করে, অটোক্যাড, এই 7 বছর অলমোস্ট চলে যায়। এখন 7 বছর পর আপনি ভার্সিটি থেকে বা ডিপ্লোমা করে বের হলেন, এখন আপনার জীবনে একদম মানে আর কি থাকে? আপনি একটু ভালো পজিশনে আসলেন,
সন্তুষ্টির জন্য বেতন পেলেন কিভাবে? ওই টেকনিশিয়ান যেভাবে দেখে দেখে শিখছে, আপনিও দেখে দেখে শিখছেন। এটা হচ্ছে আমার কাছে উল্টা একটা পথ। এই পথটা হয়তোবা যে যত দ্রুত ধরতে পারবে যে আমার কি করা দরকার, সিদ্ধান্তটা নিতে পারবে, সে তত এগিয়ে থাকবে। ডিজাইন আপনি দেখে ইনস্টলেশন শিখতে হবে। থ্যাংক ইউ। তো এটার জন্য আপনি যে উল্টা পথে চাকরি নেবেন না, বিষয়টা এরকম আমি বলতেছি না। আপনি চাকরি যদি নিয়ে থাকেন, তাহলে আপনার কষ্ট করে যে কার্যক্রমগুলোর সাথে আপনি যুক্ত হয়েছেন, সেখানে ইঞ্জিনিয়ারিং কাজ কি, ধরেন সাবস্টেশনে কয়টা পার্ট থাকে, কি কোনটা কোন নীতিতে করতেছে, সেটাকে আপনাকে বাসায় এসে স্টাডি করতে হবে। স্ট্যান্ডার্ড গুলো আপনাকে খুঁজে বের করতে হবে, এক্সপেরিয়েন্স পার্সনের সাথে একটু আলাপ করতে হবে, আপনার বইগুলোকে ঘাঁটতে হবে, ইউটিউব, চ্যাট জিপিটি, যত কিছু আছে আপনাকে হেল্প নিতে হবে। এই কাজটা যত আগে শুরু করতে পারবেন, আপনি অন্যের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার পরামর্শ। উল্টা পথে আমরা কেন যাই? আমরা কোনো কিছু চিনি না। যদি আপনি এগুলো শিখে মোটামুটি আপনি এদিকে আসতে পারেন, তাহলে এই রাস্তাটা আপনার জন্য সহজ হবে। কার আগে বলবো? যারা এই কি বল সবে মাত্র আপনার চাকরি খুঁজতেছেন বা স্টাডি অবস্থায় আছেন, তারা আপনারা অবশ্যই এগুলা যার কাছ থেকে হয় যেমনি হোক মোটামুটি একটা ধারণা নিয়ে আপনারা এই ফ্যাক্টরির দিকে ধাবিত হন। আপনি খুব মানে শর্ট টাইমে 2 বছর, মানে 2 বছরের ভিতরে আপনি একটা ভালো পজিশনে যাবেন, এটা 100% আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যাও, আমাদেরকে এগুলো যদি আমরা ইচ্ছা করি যে স্টাডি যারা জব করতেছি তারা কিভাবে অ্যাচিভ করব, এবং যারা হচ্ছে আপনার নিউ, তারা কিভাবে করব, এটার জন্য আপনার যেটা করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের স্ট্যান্ডার্ড খুঁজতে হবে। কোনো অডিট টডিট আগে যাওয়ার দরকার নেই আপনার। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড কোথায় পাবো? যেটা রুলস রেগুলেশন নিয়ে কথা হয়। যেটা ধরেন একটা ট্রান্সফরমার এখানে রুম করবেন, ট্রান্সফরমার চারিদিকে কতটুকু জায়গা থাকবে, এখানে কত লাক্সটা লাইট দিবেন, এখানে কত টেম্পারেচার থাকবে, ট্রান্সফরমার উপরে কতটুকু জায়গা থাকতে হবে, এই টাইপের জিনিসগুলো রুলস রেগুলেশন। এটা পাবেন আপনি বিএনবিসি তে, এটা পাবেন আপনি এনএফপিএ তে, এটা পাবেন আপনি এনএসসি তে, এটা পাবেন আপনি আইএসসি তে, এটা পাবেন আপনি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে। আরো কিছু গাইডলাইন আছে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল গাইডলাইন। বললাম বিএনবিসি, এনএফপিএ, তারপর হচ্ছে এনএসসি, আইএসসি, আপনার ব্রিটিশ স্ট্যান্ডার্ড। এখন বলুন যে ভাই ভালো কথা তো বললেনই, এগুলো একটা বই 5,000 4,000 পেজ করে, তো ওটা পড়তে পড়তে তো আমার জীবন শেষ। হ্যাঁ, কথাটা যুক্তি আছে। এই বইগুলা কোথায় কি আছে আপনি খুঁজে পাবেন? এখন মনে করেন আমি একটা বললাম, ওটা খুঁজলেন, তারপরেরটা কি হবে বলেন? তারপরেরটা তো আপনাকে এখন খুঁজে পাবেন না। সেই জন্য আমরা যেটা করেছি, বইগুলোকে কেটে কেটে, মানে লাইট লুমেন্স এর জন্য কোনটা প্রয়োজন, এলপিএস এর জন্য কোনটা প্রয়োজন, এসএলডি করতে কোনটা প্রয়োজন, এভাবে আমরা লিখেছি। আপনাদের একটু পরে আমি দেখাবো। দেখেন, এগুলো স্টাডি করে যদি আপনি রুলস রেগুলেশন জেনে যদি আপনি একটা ডিজাইন করেন, ট্রান্সফরমার রুমের ডিজাইন করতেছেন, ইজি মনে হবে, এটা দুর্ভাগ মনে হবে। একটা গেল ডিজাইন জানি, ডিজাইন ইঞ্জিনিয়ারিং ভাষায় হচ্ছে আপনার ড্রয়িং ডিজাইন। তো ডিজাইন আপনি পারেন না, আপনি অটোক্যাড পারেন না, কেন ভাই? অটোক্যাড পারতে কি এমন কাজ? অটোক্যাড আপনি একদিনে পারা যায়, ইলেকট্রিক্যাল টুডি। তাই আপনাকে ইলেকট্রিক্যাল অটোক্যাডটা জানতে হবে, রুলস রেগুলেশন জানতে হবে। আপনি খুব শর্টকাট পদ্ধতিতে জানতে পারবেন, এটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই যে কি করব। তারপরে আপনি দেখেন, এখন যদি বলি যে একটা ড্রয়িং যদি আপনাকে দেওয়া হয়, বলবে স্যার আমি কি রুলস রেগুলেশন নিয়ে ডিজাইন ড্রয়িং করব? এটা তো আর্কিটেক্ট করবে বা বসেনেরা করবে। হ্যাঁ, কথা হবে। এই ড্রয়িংটা বোঝানোর জন্য, ইনস্টলটা বোঝানোর জন্য যদি আপনি ডিজাইন জানেন, রুলস রেগুলেশন জানেন, কোনো কারণে যদি ভুল ইনস্টল করে থার্ড পার্টি বা যে কেউ, আপনি এটা সলিউশন দিতে পারবেন, আপনার বসকে বলতে পারবেন, আর মজা পাবেন। মানে এই কাজটা যখন করবেন, তখন আপনি সবকিছু মোটামুটি পার্ট টু পার্ট জানেন যে ও এটার জন্য এটা, এটার জন্য এটা, তখন আপনি মজা পাবেন। তাহলে প্রথমে আমরা ইনস্টলেশনের কাজ করি না বুঝে, এটা যদি একটু বুঝে করতে পারি বা কি হচ্ছে এখানে ঘটনাটা, তাহলে আমরা মজা পাবো। যেমন আমার একটা জীবনে একটা আছে, আমাদের ফ্যামিলিতে আগে টিভি এলাও ছিল না গ্রামের বাড়িতে। মানে লেখাপড়া করার জন্য টিভি ছিল না আমাদের বাসায়, বা সিনেমা যে দেখতে হবে ওই শুক্রবারের দিন বা বৃহস্পতিবার দিন সিনেমা হতো, আমাদের ফ্যামিলিতে এটা এলাও করতো না। তো 9, 8, 9 নাকি 7, 8 একটু শখ হলো যে টিভি দেখতে হবে, তো টিভিতে সবাই দেখতে যেত তখন, মানে সবাই যেত, ফ্রেন্ড সার্কেল বা এলাকার যারা ক্রিকেট খেলতাম।
আমি ওদের সাথে মাঝে মধ্যে যেতাম, টিভিতে যে কি হচ্ছে, এটা সাবানা, এটা উমুক, এটা ধুমুক, রাজ্জাক টাজ্জাক, এগুলো নাম বলে যারা অশিক্ষিত লোক। আমি খুব অসহায়ের মতো টিভির সামনে দাঁড়িয়ে থাকতাম, মানে এটা 5 বা 6 এর কথা বলতেছি আমি, ঠিক আছে? তো আমি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতাম যে এটা সাবানা কি, এটা মারামারি করতেছে, এখানে গাড়ি চলতেছে, আমি কি দেখবো এটা। আমি কিন্তু সিনেমাটা ধরতে আমার পারতাম না, তখন তখন ওদের কাছে আমি হেল্প নিতাম যে আসলে সিনেমাটা হচ্ছে কি, তোরা কিভাবে এগুলো জানিস। তো বলছে এটা দেখতে দেখতে হয়ে যাবে। তো আসলেই এখন মানে কিছুদিন পরে তখন দেখতে দেখতে চুরি চামারি করে কাকার বাড়ি ওর বাড়ি যায় সিনেমা যখন দেখা শুরু করলাম, তখন মোটামুটি ক্যাপচার হয়ে গেল যে আচ্ছা সিনেমার ঘটনাটা এটা। তো অ্যাকচুয়ালি আপনি দেখতে দেখতে যখন আপনি এটা প্রতি লেগে থাকবেন, অটোমেটিক আপনার মাথায় যে এই জিনিসটা মানে স্ট্যান্ডার্ডটা চলে আসবে, আপনি এটা কল্পনা করতে পারবেন না। অনেস্টলি যারা এখানে এক্সপিরিয়েন্স পার্সন আছেন হয়তো বা আমার সাথে একমত হবেন, চলে আসবে এগুলো মাথার ভিতরে, মানে এগুলো চলে আসবে অটোমেটিক। কিন্তু এগুলোকে আপনাকে নোট ডাউন করে আগাতে হবে, কিভাবে আগাতে হবে আমি একটু পরে বলবো। এখন একটু আমরা লেখাপড়ার মধ্যে থাকি। দেখেন, ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করে কি করবেন? যে একই যে গল্পটা করলাম, যে আপনি যে যে একটা প্যানেলের সামনে দাঁড়াবেন বা একটা সাবস্টেশন রুমের মধ্যে ঢুকবেন, এখানে কি সঠিক আছে আর কি সঠিক নাই, বা কি করা দরকার, এটাকে কতটুকু ডেভেলপ করা দরকার, আপনি কেমনে বুঝবেন? আপনার যদি সেই চোখটা থাকে তাহলে আপনি পাবেন। যেমন ডাক্তাররা এক্স রে দেখে বলতে পারে অমুক হয়েছে। তো প্রাথমিকভাবে কয়েকটা পয়েন্ট বলি। প্রথমে লুকিং গুড হতে হবে, যে মনে করো ময়লা মাটি এই সে রাখা যাবে না, এখানটা ভাঙা, এই লাইটটা সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা না, যা থাকবে সবকিছু ওকে থাকতে হবে। একটা এলডি প্যানেল বা সবকিছু মোটামুটি আপনার চারিদিকে 1 মিটার, 36 ইঞ্চি বা 1 মিটার আপনাকে স্পেস থাকতে হবে প্রাথমিকভাবে। তারপর হচ্ছে কি, যদি সবকিছু ঠিক থাকে তখন আপনি ভিতরে যাবেন, ভিতরে ঢুকবেন। মনে করেন এটা হচ্ছে 600 অ্যাম্পিয়ারের জন্য, এই ডিভিটা বা প্যানেলটা যেটাই বলেন না কেন, এই 600 অ্যাম্পিয়ারের জন্য আমার বাস বার, আমার হচ্ছে মেন ইনকামিং সার্কিট ব্রেকার এবং আউটগোয়িং যে কেবল গুলো আছে, ড্রেসিং গুলো, এগুলো ঠিক আছে কিনা, ডোর আর্থিং আছে কিনা, আপনার রাবার ম্যাট আছে কিনা, এখানে যে সাইন গুলো থাকে, ফার্স্ট এড থাকে, ডেঞ্জার সাইন থাকে, তারপর হচ্ছে এসএলডি থাকে, আপনার ক্লিনিং চেকলিস্ট থাকে, এগুলো সঠিকভাবে আছে কিনা, ডিবির মধ্যে আপনার ময়লা মাটি এই সে আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো এগুলো হচ্ছে কথাবার্তা। আপনি আরো অনেক বিষয় আছে, জাস্ট আমি একটু শর্ট করতেছি আপনাদের সাথে। এখানে কিছু নোট ডাউন করা আছে, দেখেন যে মেন বেকার ঠিক আছে কিনা, ক্যাপাসিটি ঠিক অনুযায়ী বেকার বা কেবল ঠিক আছে না, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং কেবল, মেন বাস বার সাইজ, মেন লিঙ্ক কেবল বা বাস বার কেবল সিলেকশন, এগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক আছে কিনা আপনি কখন বুঝবেন? যখনই আপনি এগুলোর ভিতরে ঢুকবেন, তখনই আপনি এটা বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা, এটাই কিনা। যদি আপনি নাই জানেন তাহলে তো আপনি কখনো বুঝতে পারবেন না। আর এগুলো জানা যে খুব জটিল, বিষয়টা কিন্তু এরকম না। তো আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা জিনিস মজার বিষয়, যে ইলেকট্রিক্যাল সাবজেক্টটা খুব মজা করে আপনি উপভোগ করতে পারবেন না। আপনি যেখানে শুয়ে আছেন আপনার মাথার উপর দেখেন ফ্যান আছে, ফ্যানটা কত ওয়াট, এটা কত আরএমএর কেবল ইউজ করা হয়েছে, কেন ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো মনে মনে যদি আমরা রাস্তায় হাঁটলে পোল পাওয়া যায়, ট্রান্সফরমার পাওয়া যায়, এগুলো দেখে অনেক কিছু নিতে পারবেন। তো দেখেন, আপনার আমার মাথার উপরে যে ইটা আছে, ডিস্ট্রিবিউশন লাইন গুলো থাকে, সে কেবল গুলো দেখেন চিকন, যে ট্রান্সফরমার দেখেন একটা আসলে কি, আমার ব্লুতে একটা কেবল, আবার এখানে এই ব্লুতে দুইটা কেবল, এটা হচ্ছে আমার স্টেপ ডাউন। রেড এর দুইটা কেবল এখানে, আবার রেড এখানে একটা কেবল। সমস্যা এখানে ডাউন করলাম, আমার কেবল সাইজ বেড়ে গেল কেন? একটা প্রশ্ন। এটা হচ্ছে এই সাইডে হচ্ছে আপনার ভোল্টেজ হাই থাকে 33 কেভি, 11 কেভি বলি, আর এই পাশে যে আপনার 440 সর্বোচ্চ ভোল্টেজ ডাউন করে, এই পাশে কারেন্টটা বেড়ে যায়, ভোল্টেজটা কমে যায়। এই পাশে হচ্ছে ভোল্টেজটা বেড়ে যায়, কারেন্টটা কমে যায়। সেই জন্য হচ্ছে মেন পার্ট হচ্ছে একটা হচ্ছে আপনার, একটা পার্ট হচ্ছে প্যারামিটার হচ্ছে কি কারেন্ট, কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা কেবল সাইজটা বেড়ে যাচ্ছে। আরো অনেক প্যারামিটার আছে, এটা মেন প্যারামিটার। তো গেল। এখন আর একটা প্রশ্ন ভাইবা, কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন একটা, বা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যান, যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কানেকশন যেটা দেয়, এদিকে ডেল্টা দেয় না স্টারে দেয়, এদিকে কি দেয়, এটা কিন্তু অনেক সময় আমরা গুলাই ফেলি। তো আজকে অবশ্যই যারা যুক্ত হয়েছেন গুলাই ফেলবেন না।
দেখেন এখানে কি বলছে, স্টেপ ডাউন ট্রান্সফার ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড ডেল্টা কানেকশন। এটা তো আপনি আমি হাজারবার পড়ছি ইঞ্জিনিয়ারিং এ, তো মনে থাকে না। সেকেন্ডারি সাইডে কানেক্টেড থাকে কি, স্টারে থাকে। এটা ডেল্টা হচ্ছে আপনার প্রাইমারিতে, আর হচ্ছে আপনার সেকেন্ডারিতে হচ্ছে আপনার আর স্টার। এই কথাটা এইভাবে যদি আপনি না বুঝে যদি পড়েন তাহলে আপনার মনে থাকবে না। এই জন্য কি করতে হবে, কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনার চিত্রটা দেখেন, এখানে দেখেন এদিক হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে স্টার। কেন? যদি আপনার প্রশ্ন করে, যদি আপনি প্রশ্ন উত্তর দেন বুঝি কেন এটা, তো লাইন ভোল্টেজ কারেন্ট সমান থাকে, এই থাকে সেই থাকে, সেটা তো বলবেনই। আরেকটা আছে এইদিকে আমার, দেখেন আপনাকে শর্ট একটা টেকনিক যদি মনে রাখেন তাহলে আপনার মনে থাকবে। ইউজার পয়েন্টটা আমাদের রেডি হলো ব্লু, তিনটা ফেজ, থ্রি ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। ইউজার পয়েন্টে আমাদের 20 লাইনে আমরা নিউট্রালের প্রয়োজন হয়, কিন্তু আপনার যখন ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিট করে তখন কোনো নিউট্রালের কোনো প্রয়োজন হয় না। সো ডেল্টাতে থাকে দেখেন রেড, ইয়েলো, ব্লু, এক, দুই, তিনটা লাইন। সো এদিকে আমার তিনটা লাইন। আর ইউজার পয়েন্টে, যেটা এলটি প্যানেল বলে, এদিকে আপনার থাকে কি, বা সেকেন্ডারি যেটা আপনি বলতে পারেন, থাকে কি আপনার রেড, তারপর হচ্ছে ইয়েলো, ব্লু। এই যে নিউট্রাল থেকে মধ্যখান থেকে একটা নিউট্রাল পয়েন্ট বের হয়। সো যেহেতু এদিকে নিউট্রাল প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ডেল্টা থেকে তো আপনি নিউট্রাল বের করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সবসময় এই সাইডটা হবে স্টারে। এটা মনে রাখতে পারেন। এখন কেন প্রয়োজন, আমার নিউট্রালে এদিকে আমরা 220 লাইন আমি ইউজ করবো, সেজন্য প্রয়োজন। একটা ইস্যু যে মনে রাখার জন্য শর্টকাট পদ্ধতিতে এভাবে আপনি রাখতে পারেন। আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা পরে করব। এখন একটু প্র্যাকটিক্যালে আসি আমরা। প্র্যাকটিক্যালটা কি, যে দেখেন যে আপনাদের এই ফিউজ দিয়ে যখন আমাদের কারেন্ট আসে, যেমন ট্রান্সফরমার আসলো, আপনার যেটা আলোচনা করলাম, এখানে এসে কেবল সাইজ বড় হয়ে যাচ্ছে। এটা কিভাবে আসছে একটু দেখলাম যে ফিউজটা যখন আমি এখান থেকে নিব এই 500 কেভি ট্রান্সফরমার জন্য, এই ফিউজটা কত অ্যাম্পিয়ারের নেব আমি, এই ফিউজটা ক্যালকুলেশন করে সূত্র আই আই বের করার জন্য, এই আই বের করবে এখানকার 500 কেবির জন্য 500, কে এর জন্য 1000, √3 মানে একটা এলিমেন্ট কেবির জন্য দেখেন 500 কেবি ট্রান্সফরমার একটা কারেন্ট নিচ্ছে 27 অ্যাম্পিয়ার। ফ্যাক্টর আমি এটা 1.2 ধরেছি, এটা আপনার ডেস্কো ডেসা বা এই টাইপের, এটা কোন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী নেবেন, এটা কম বেশি হতে পারে। এই 1.25 নিয়ে আমি 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিলাম। এখন মজার বিষয় হচ্ছে বাজারে কি টাইপের ফিউজ থাকে বা প্রডিউস হয় ইন্টারন্যাশনালি, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনি একটা 33 অ্যাম্পিয়ার ফিউজ লিখে দিলেন, আর কোথাও যে আপনার প্রয়োজন পাচ্ছেন না আপনি, এর ফিউজ খুঁজে পাচ্ছেন না, তাহলে তো বিপদে পড়বেন। সো 33 অ্যাম্পিয়ার লেখা যাবে না, এখানে কি হয় বাজারে 30 হয়। 30 এখন ক্যালকুলেশন হলো আপনার 33, 30-এর ফিউজ আপনি দিতে পারবেন না। আপনাকে দিতে হবে কোথায়, যেটা ক্যালকুলেশন করে হবে সেটা যদি পান সেটা দিয়ে দেবেন, আর না হলে এক ধাপ আগে যাবেন, 30 থেকে 40 যাবেন, 40 অ্যাম্পিয়ারের ফিউজ দিলে এনাফ। যদি 40 বাজারে না থাকে বা এটা প্রডিউস হয়নি, যদি 50 থাকে আপনি 50 নিতে পারবেন, কিন্তু 40 কেটিং এ আপনি 50 বা 60 নিতে পারবেন না। এ হচ্ছে ছোট্ট একটি ক্যালকুলেশন, আরো দুই চারটা ক্যালকুলেশন আপনার দেখবেন। আচ্ছা, লাইটিং এর কয়েক, স্টার কি ফিক্স 11 কেবি লাইনের জন্য? না ওটাও ক্যালকুলেশন করতে হবে, ফিক্স না। আচ্ছা। আচ্ছা, কয়েকজন ভাই রেকর্ড করার জন্য পারমিশন চাচ্ছিলেন মেবি। আমাদের এই ফাইলটা অলরেডি রেকর্ড হচ্ছে, আপনারা যারা আমাদের রেজিস্ট্রেশন করেছেন তারাকে আমরা এটা পাঠিয়ে দেবো, বা ইউটিউবে আমাদের এইটা আপনাদেরকে একটু যেগুলো হয়তো লিঙ্ক অ্যাড হতে বা পরে কিছু কাটছাট করে আমরা এটা ইউটিউবে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে নিতে পারবেন, এই অ্যাডভান্টেজ ইউটিউবে নিতে পারবেন। যদি কেউ এমনও হয় যে আপনাদেরকে আমরা কমিউনিকেশন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ধুমধাম ব্লক করে দিচ্ছে, যদি এরকম হয় যে না আপনারা ইনফরমেশন, অনেকে আমাকে মেসেজ করতেছে যে আমাদের অন্য সেমিনার গুলো পাচ্ছে না বা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কাছে থাকে প্রিয় ভাইরা। আর এটা অ্যাডভান্টেজ বিডি নামে সার্চ করলে আপনি পাবেন, ইউটিউব চ্যানেল পাবেন। এই যেমন আজকে সেমিনার, বিগত সেমিনার গুলো, সব সেমিনার গুলো আপনাদের জন্য আমরা দিয়ে দিই, যেটা আপনার প্রয়োজন হবে আপনি নিতে পারেন, ওখান থেকে হেল্প নিতে পারেন, যদি আমরা মানে কমিউনিকেশনে মিস্টেক করি আর কি। আচ্ছা,
দেখেন, এখন মজার বিষয় হচ্ছে যে আমরা ওটা দেখলাম, এখন আরেকটা মজার বিষয় যে ট্রান্সফরমারের এটা খুবই একটা ইম্পর্টেন্ট লেসন হতে যাচ্ছে, যে এইটা আপনি অলমোস্ট যারা 2-1 বছর কাজ করতেছে বা জব করার জন্য ট্রাই করতেছে, যে জন্য শর্টকাট গুলো আপনারা পাবেন না। যে বিষয়টা, এই দুইটা জিনিস আমি আলোচনা করবো এখানে। ট্রান্সফরমারের কেভিএ টু অ্যাম্পিয়ার, আমাদেরকে সব সময় কি করতে হয়, অ্যাম্পিয়ার নিয়ে কাজ করতে হয়। তো কেভিএ এর এই পার্টটা খুবই কম, যে ট্রান্সফরমার নির্বাচন বা ট্রান্সফরমার টেস্টিং এই জায়গাটা খুবই কম। তারপরে তো আমাদেরকে জানতে হবে, যারা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার, আর যদি সাবস্টেশন ইঞ্জিনিয়ার কাজ করেন তাহলে তো প্রতিনিয়ত এটাই কাম তার। বিষয়টা দেখেন, প্রাইমারি কারেন্ট স্যার ক্যালকুলেশন। স্যার স্যার কেভিএটা যদি একটু বিস্তারিত ভাবে আলোচনা করতেন স্যার, কেভিএ এর ব্যাপারটা। কেভির ব্যাপারটা আপনার প্রশ্ন যদি থাকে আমি একটু পরে নিব, আমি আমার সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করে যাই ভাইয়া। হ্যাঁ, আপনার প্রশ্নটা জি যদি অবশ্যই। চলে আসে তাহলে তো চলে আসলো, আর যদি না আসে আপনি প্রশ্ন করবেন, আমার যদি জানা থাকে আমি অ্যান্সার দেবো। ওকে। জি স্যার, থ্যাঙ্কস। ওকে। তো এখন দেখেন, একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট আমার জানা খুবই জরুরি। অনেক বিষয় থাকে এগুলোর সাথে, ক্যালকুলেশন পার্ট গুলো করার জন্য। তো আপনি করবেন, ভি এর রেটিং সমান হচ্ছে √3 VI। এখানে কস্ট এটা কেন হলো না, যেহেতু এটা হচ্ছে আপনার ইউজার পয়েন্টের না, এটা হচ্ছে জাস্ট ট্রান্সমিশন বা হচ্ছে এটা কনভার্ট হচ্ছে, কনভার্টিং এর জন্য। সেই জন্য আমার এখানে অনেকে বলে যে এটা কেন না, এটা প্রয়োজন নাই। ওকে। এলটি প্যানেলের মানে ট্রান্সফরমারের হচ্ছে এলটি থেকে পরে আমাদের কস থেটা হিসাব করতে হয়, পি সমান √VI কস থেটা বা √3 VI কস থেটা, এই সূত্রগুলো। তো এখন দেখেন এই সূত্রটা আই বের করবো আমরা। তো 100 কিলোর জন্য 1000 ডিভাইডেড বাই √3 মানে এটা 11 কেবি। তাহলে এটা তো আপনারা জানেন যে 5.24 অ্যাম্পিয়ার বের হলো 100 কেবি ট্রান্সফরমার জন্য। আর যত এখানে হবে জাস্ট খালি এই সংখ্যাটা আপনি চেঞ্জ করলেই কিন্তু মানটা চলে আসবে। এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল। তারপরে হচ্ছে কি, এখন শর্টকাট মেথডে যেতে হবে ভাই। সবসময় আপনি ক্যালকুলেশন যদি করেন শুধু দিয়ে, আপনার এটা দিয়ে অনেক সময়ের ব্যাপার, এত সময় আপনাকে দিবেন প্রফেশনালি কাজ করতে। যদি কেভি এর সাথে, এই কেভি এর সাথে 0.0524 যদি আপনি গুণ দেন, যে মনে করেন 500 কেভি এর ট্রান্সফরমার, তাহলে এটার সাথে 0.0524 যদি আপনি গুণ দেন, যেটা আসবে সেটা হচ্ছে সেটার কারেন্ট। এটা হচ্ছে আপনার শর্টকাট মেথড, এটা আপনারা নোট করতে পারেন বা মনে রাখতে পারেন, মনে রাখতে হবে দু একটা জিনিস। তাহলে দেখেন এটা শর্ট মেথডে আপনি এটা পেলেন। এবার সেকেন্ডারি সাইডে যাই, সেকেন্ডারি সাইডে জাস্ট খালি 415 ধরলাম, সব ঠিক আছে। 415 দিলে দেখেন সেকেন্ডারিতে হচ্ছে আপনার 5 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং নাকি হ্যাঁ প্রাইমারিতে। আর সেকেন্ডারিতে দেখেন ওই কারেন্টটা কনভার্ট হয়ে কত হয়েছে, 139 পয়েন্ট। হ্যাঁ, বিশাল কারণ না, এটা পার্থক্যটা দেখছেন একটা ট্রান্সফরমার। সেজন্য এসটি সাইডে হচ্ছে কেবল চিকন থাকে, এই সাইডে মোটা হয়ে যায়। তো এটা আপনি এই সূত্র দিয়েও করতে পারবেন, আর করতে পারবেন কেভি এর সাথে আপনি 1.39 যদি আপনি গুণ দেন, কেভি এর সাথে যত কেভি থাকবে, 100 কেভি 1.39, ধরুন 139.12। দেখেন সব জায়গাতে কিন্তু আপনার, আমার এই দুটা সূত্র দিয়ে যেটা করলাম এখানেও আমার সমান, তাহলে আমি শর্টকাটে তো যেতে পারি। বলেন আপনারা, এখন যদি ধরেন আপনি একটা পরীক্ষা নিতে গেছে ভাইবা, আপনাকে একজন বলেন তো 630 কেভি কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। আপনি মোবাইল বের করে 30 সেকেন্ড আপনি এটা মেরে দিলেন, এটা আপনি আর যে ভাইবা নিবে উনি কি মনে করবে আপনাকে, বলেন কি মনে করবে আপনাকে, জিনিস মনে করবে। আর আপনি যদি A4 কাগজ নিয়ে √3 মান টান বসে, তো বলবো এই ছেলে কোনো কাজ করেন। মানে আপনি ভাই চাকরিতে বা যে কোনো জায়গাতে একটু ব্যতিক্রমী তো হতে হবে। ব্যতিক্রমী না হলে তো আপনার কে প্রমোশনও দিবে না, অন্য দিক থেকে আপনাকে একটা স্পেশাল মর্যাদা তো দিবে না। এখন ধরেন যে এই যে নাহিদ সাহেব, আমাদের যে ই কি জানো, সমন সমন্বয় না কি বলে এটাকে? উপদেষ্টা। এই উপদেষ্টার মর্যাদা আর আমার মর্যাদা কি এক? মানে ধরেন আমরা বিএসসি ইঞ্জিনিয়ার, নাহিদ তো ওনার গ্রাজুয়েশন, তো ওনার অবস্থান বাংলাদেশে আর আমার অবস্থা কি এক? কখনো না। উনি একটা যেমনে হোক পজিশন, এখন পক্ষে বিপক্ষ গুলা ডিবেট বাদ, অ্যাচিভ করে ফেলছে যেমনে হোক, সেটা আপনাকে ওনাকে স্যালুট করতে হবে, উপায় নেই। তো এটা হচ্ছে আপনার আমার ইস্যু, যে চাকরিতে যদি আপনি ব্যতিক্রমী কিছু করতে চান,
তাহলে এই জিনিসগুলো নোট ডাউন করতে হবে। এখন এটা আপনি সোহেল ভাইয়ের কাছে জিজ্ঞাসা পাবেন না গুগলের কাছে না আমেরিকা যাবেন ট্রেনিং করবেন না করবেন না, এটা আপনার বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যে জেনারেটরের জেনারেটরের কেবি থেকে এম্পিয়ার বের করার কি এটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে? যাবে, সব জায়গাতে যাবে। সেফটি ইস্যুগুলো জাস্ট আপনি মাথায় রাখবেন যে কোন জায়গাতে কত সেফটি, আপনি কারেন্ট বের করার পরে আপনি ওটা কনসিডার মানে ই নেবেন, মাথায় নেবেন। ওকে, তো দেখেন এখন যেটা বিষয় স্যার হচ্ছে এখানে যে স্যার একটা জি ভাই। প্রশ্ন আছে স্যার। আমরা যে সেকেন্ডারি কারেন্ট ক্যালকুলেশনে 415 এম্পিয়ারটা ধরলাম, আমরা যদি 440 ধরে করি তাহলে সেই ক্ষেত্রে মনে হয় স্যার ফ্যাক্টরটা একটু চেঞ্জ হবে, কিন্তু 415 দিয়ে অ্যান্সার আচ্ছা, দিলে ওটা ওই অ্যাপ্রোপ্রিয়েট কথাটা হবে। আমি আমি বলি, নমিনাল ভোল্টেজ বলে বা স্ট্যান্ডার্ড ভোল্টেজ, যখন আপনি ট্রান্সফরমার সাইডে আপনি কোনো ক্যালকুলেশন করবেন আপনাকে 415 হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ স্যার। যদি আপনি 420 ধরেন যে এটা হবে না, বিষয়টা এরকম না, ঠিক আছে? আর 440 তো আপনি সবসময় পাবেন না, সো আপনাকে কম নিয়ে করলে আপনার সেফটিটা থাকে। হ্যাঁ, তবে কি এটা হচ্ছে বিএনবিসি তে বা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ডে নমিনাল ভোল্টেজ নামে একটা কথা থাকে স্ট্যান্ডার্ড, এটা নিয়ে আপনাকে মানে যখন ক্যালকুলেশন পার্টটা করবেন আপনি, যে মনে করেন কোনো মিটারিং কোনো জায়গাতে আপনি টেস্ট করে পাচ্ছেন না যে এখানে কত হচ্ছে, আপনাকে একটা মানে শূন্যের উপরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, তখন সাবস্টিটিউশন পার্টের জন্য 415, আর আদার্স অন্য ক্ষেত্রে 400। এটা আপনাকে কেন আমি নিচ্ছি প্রমাণ দেখাচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, জি স্যার, জি। আরেকটা বিষয়, যখন আপনি কমপ্লায়েন্স বিষয় নিয়ে কাজ করবেন বা স্ট্যান্ডার্ড বিষয় নিয়ে কাজ করবেন আপনি, তখন আপনাকে যে কোনো ভ্যালু, মনে করেন আমি আজকে আপনাদেরকে অনেক কিছু বলতেছি, হয়তো আপনাদের কিছু জিনিস ভালো লাগছে, কিছু জিনিস ভালো লাগতেছে না, বা কিছু জিনিস আপনারা জানেন, কিছু জিনিস জানেন না। তো বিষয়টা হচ্ছে 1.39 বা 0.052 এটা কোথা থেকে আসলো? এটা আমি আমার কাছে এখানে দেখছেন, আপনি অন্য জায়গাতে বললো যে আপনি এটা কোথায় পেয়েছেন, তখন বললো যে অ্যাডভান্টেজ ভাই বলছে। না, এটা হবে না, বা ম্যানেজার বলছে, ডিজিএম বলছে, বা বুয়েটের টিচার বলছে, কখনো না, এটা কোনো ভ্যালুই না আপনার। বুয়েট হোক, ডুয়েট হোক, সোহেল হোক, অন্য কেউ হোক, ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে রেফারেন্স ভ্যালু থাকতে হবে, জানতে হবে আপনাকে। এটা রেফারেন্স ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে এই সূত্র থেকে পেয়েছি, পাওয়ারের সূত্র থেকে, এটা হচ্ছে একক বসায় একক কনভার্ট করেছে বা করেছে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে কি এই সূত্র থেকে পেয়েছি, পাওয়ার সূত্র, পি সমান সমান ভিআই কস থিটা বা ভিআই, এই এখান থেকে পেয়েছি। এটা কিভাবে পেয়েছি আপনাকে প্রমাণ করে দেখাই দিই, তাহলে আপনারা সারা জীবনের মতো বুঝে যাবেন। আবারও বলতেছি আপনাদেরকে, এই অ্যাডভান্টেজের এইগুলো ছোট ছোট করে, এই যে কেভিএ টু অ্যাম্পিয়ার, কিলোওয়াট টু অ্যাম্পিয়ার কিভাবে কনভার্ট করবেন, আমাদের এইগুলোর জন্য ছোট ছোট করে আমার কিছু ভিডিও বানানো আছে, আপনারা দেখার সুযোগ থাকলে এই অ্যাডভান্টেজ পেজে যাবেন। যখন মনে করেন সেমিনার করে গেছেন ভুলে যাবেন, আবার এই আমাদের রেকর্ডটা নেওয়ার জন্য অনেকে বলছেন এই রেকর্ডটা হবে 1-1.5 ঘন্টার, এটা তো মনে থাকবে না, জাস্ট আপনি ইউটিউবে ঢুকবেন আপনি পেয়ে যাবেন। সেই জন্য আমরা ইউটিউবটাকে এমন ভাবে সাজাবো ইনশাল্লাহ, আপনারা একটু দোয়া করবেন। এবং আমরা একটা বইও বের করতেছি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন এবং হচ্ছে বিভিন্ন ওয়ার্ড যেন ফেস করতে পারি আমরা, শর্টকাট, এটার জন্য আমরা ছোট 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 করে আমরা এই ইউটিউবে আমরা দিচ্ছি। এখন আরেকটা হচ্ছে মেন পার্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনের জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা প্রতিনিয়ত আপনাকে এটার ভিতরে ডুবে থাকতে হবে। কি? আপনাকে বলবে যে আমি এখানে একটা 5টা লাইট সেটিং করো, একটা কি ওয়াট, এই ফ্লোরে 5টা মেশিন আসতেছে, একটা মেশিন হচ্ছে আপনার 200 ওয়াট করে কারেন্ট খায়, ওয়াট, কিলোওয়াট। তাহলে ওয়াট আর কিলোওয়াট, আপনার কি করতে হবে? আপনার ওয়াটের কোনো কাজ নাই, যখনই আপনাকে ওয়াট বা কিলোওয়াট করবে তখনই আপনাকে জানতে হবে অ্যাম্পিয়ার কত। ধরেন এখানে একটা মোটর, বলবে যে অমুক জায়গাতে একটা মেশিন লাগান, মোটর লাগান, মোটরটা কত স্যার? তো 25 কিলোওয়াট। তখন আপনাকে কি করতে হবে? এখান থেকে কেবল স্টোর থেকে বের করতে হবে বা রিকুইজিশন দিতে হবে যে এটা লাগবে, বেকার লাগবে, আমার কেবল লাগবে, বাসবার লাগবে। এই জিনিসগুলো কি দুইটা জিনিস, যে একটা নতুন যদি আপনার স্টোর না থাকে তাহলে আপনাকে রিকুইজিশন দিয়ে বাজার থেকে পারচেসকে কিনে আনতে হবে। বুঝলেন ঘটনা? তাহলে আপনি যা লিখবেন তা নিয়ে আসবে। আর একটা হচ্ছে নিয়ে আসার পর যখন স্টোরে থাকবে এটা জমা হয়ে, তখন আপনাকে আবার রিকুইজিশন দিতে হবে যে এটার জন্য এটা এটা লাগবে, আপনি নিয়ে আসবেন। তাহলে দেখেন ক্যালকুলেশন পার্ট যদি আমরা না জানেন, টাকা ইঞ্জিনিয়ার শুধু কি করি, আহ, মানে অফিসে যাই, বেকার একটা নষ্ট, বেকার বস লিখে দিল যে 25 অ্যাম্পিয়ার, বেকারটা আমি নিয়ে আসলাম, যে তারটা খুললাম, আমি লাগাই দিলাম, এটা কি ইঞ্জিনিয়ারের কাম? এর জন্য কি এত লেখাপড়া করলাম আমরা? এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু এটা করবেন না বিষয়টা না, আমি করব
আমি সবকিছু গঠনতন্ত্রের বিষয়গুলো আমি জেনে জেনে আগাবো। না আপনি দেখেন এভাবে কাজ করে আজকের এই সেমিনার থেকে আপনি সিদ্ধান্ত নেন যে এই বিষয়গুলো আমি জানবো বুঝবো। দেখেন আপনি কতটা আপনি পরিবর্তন হতে পারছেন, 6 মাসের ভিতরে আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন। তো যাই হোক, দেখেন 25 কিলোওয়াট 3 ফেজ, সিঙ্গেল ফেজ, এটা 25 কিলোওয়াট সমান সমান 45 অ্যাম্পিয়ার। সিঙ্গেল ফেজ আর 25 কিলোওয়াট সমান সমান 142 অ্যাম্পিয়ার। এটা আমি কোথা থেকে পেলাম? আপনি যখন এসএলডি করবেন, আপনারা এসএলডি যদি না দেখেন আমি দেখাবো যে এসএলডি গুলো কত বড় হয়, কতগুলো ইনপুট আউটপুট হয়। যদি আপনি এই সূত্র অ্যাপ্লাই করে করা শুরু করেন তাহলে আপনার একটা এসএলডি তে জীবনটা চলে যাবে। ঠিক আছে? ভাইবা বোর্ডে যে যেটা বললাম যে আপনি শর্টকাট না জানেন তাহলে আপনার কোশ্চেন কখনোই, মনে করেন আপনি 4 বছর আপনি চাকরি করে এসেছেন, আপনি এই সূত্র দিয়ে আপনি কারেন্ট বের করতে চান, তখন তো এখানে তো আপনি অনেক লেগে পড়ে যাবেন। তো যাও, এখন দেখেন পাওয়ারের সূত্র হচ্ছে পি সমান √3 ভিআই কস থিটা। পি সমান ভিআই কস থিটা সিঙ্গেল পেজ, এটা 3 পেজ। এটা কি এলটি সাইডে আমরা এখন ইউজার পয়েন্ট আমরা হিসাব করতেছি, আর তখন তো ট্রান্সফরমার হিসাব করলাম, সেই জন্য কস থিটা নিই আমরা। এখানে কি কিলোওয়াটের সাথে ওই একই টাইপের, কিলোওয়াটের সাথে যদি আপনি 1.8 গুণ দেন তাহলে হচ্ছে 3 পেজের কারেন্ট পাবেন। আর সিঙ্গেল পেজে যদি আপনি 5.68 গুণ দেন কিলোওয়াটের সাথে 5.68, তাহলে আপনি এখানে সিঙ্গেল পেজের কারেন্ট পাবেন কিলোওয়াটের সাথে। 5 সেকেন্ডের বিষয় দেখছেন। এটা এখন এই যে আমি যেটা বললাম বা বিগত তো একটা আরেকটা বললাম, এটা হচ্ছে আপনাকে ওই যে রেফারেন্স ভ্যালু থাকতে হবে। এটা কোথা থেকে 1.8 কোথা থেকে পেয়েছি, এটা কোথা থেকে পেয়েছি, এই সূত্র থেকে পেয়েছি, সূত্র থেকে এটা পেয়েছি শেষ। আর সূত্র থেকে পেয়েছি, আপনি এটা প্রমাণ করে দেখান, কেউ যদি হয় তাহলে দেখাই, প্রমাণটা করে দেখে যে আই বের করতেছি আমরা। দেখেন সূত্রটা কি, পি বাই √3 ভি কস থিটা। এই তো আমরা আই এর পাশে নিয়ে নিয়েছি। ইউনিটি মান বের করবো আমরা, একক 1000 উপরে 1 কিলোওয়াট, √3 মান 732, আর হচ্ছে ভি হচ্ছে 400 ভোল্টেজ, কস থিটার মান 0.8। আপনি আপনাদের ক্যালকুলেটর থেকে করেন, উপরে 1000, এটা 55424, দেখেন একটু ক্যালকুলেটর একটু চেপে 1.8 অ্যাম্পিয়ার হয়। তাহলে আমরা কি পেলাম? এই যে একক 1 কিলোওয়াট সমান সমান কত, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান সমান 1.8 অ্যাম্পিয়ার। এটা 3 ফেজের ক্ষেত্রে। সিঙ্গেল ফেজে কি, √3 বাদ, √3 বাদ, এই 400 বাদ, এটা বাদ, এটা তো নিলাম আমরা। এখন এখানে কি নিব, 220 নিব ভোল্টেজ, হবে 176 নিচে, এখানে হচ্ছে আপনার 5.68 অ্যাম্পিয়ার 1 কিলোওয়াট। আপনারা এটা কি বুঝেছেন? না এই ক্যালকুলেশনটা বুঝেননি? এরকম কেউ আছেন? একটু মন খুলে বলবেন ভাই। আমরা আপনাদেরকে ভাবার সুযোগ নাই যে আমরা ফ্রি সেমিনার যুক্ত হয়েছি জাস্ট খালি গল্প করার জন্য, আমরা শেখানোর জন্য। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, কাইন্ডলি যদি এটা হ্যাঁ, একটু আবার বুঝছি বুঝাই বুঝছি। বলতেন সুবিধা হইতো, আমি মিস করে গেছি। আচ্ছা, তাহলে মিস করে গেছেন, আমি আপনার সুবিধার্থে আমি একটা পার্ট দেখাচ্ছি, আর আরেকটা পার্ট যদি আপনি দেখতে চান এটা, তাহলে আপনি আপনি প্লিজ এই ইউটিউবে একদম সেম টাইপের কথাবার্তা 3 মিনিটে আলোচনা আছে, এটা দেখে নেবেন। পি সমান সমান 1, এটা আমার কি যেন, ভি থিটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বের করতেছি এটা। হ্যাঁ, তো পি সমান সমান এখানে 1000, তারপর হচ্ছে ভি পাওয়ার হচ্ছে ভোল্টেজ হচ্ছে 220, কস থিটার মান হচ্ছে 0.8, নিচে উপরে হচ্ছে 1000 আর 176 হবে, এটাকে ভাগ দিলে আপনার 5.68 হবে। এটা এই যে এটা মানে হচ্ছে এটা সূত্র থেকে আমি পেয়েছি নমিনেল বা স্ট্যান্ডার্ড একক মান বসিয়ে। এটা আপনি কেমনে একক মান বসাচ্ছি, এই যে ভাইয়ের কথাই আসি, যে 415 কেন ধরেছিলাম ওখানে, আর এখানে আমি 400 নিলাম কেন। আপনাদের হয়তো প্রশ্নটা যে ভোল্টেজ আমি 400 নিলাম কেন, ভোল্টেজ আর হচ্ছে 0.8 কেন, এটা আপনারা প্রশ্ন না করলেও আমি প্রশ্ন করে দিলাম আপনাদের বোঝার জন্য। এটা নিলাম কেন, আপনাকে আমি প্রত্যেকটা বলেছি যে আপনি যখন কোনো ডাটা নিবেন তখন আপনাকে রেফারেন্স ভ্যালু থাকতে হবে। রেফারেন্স ভ্যালু ছাড়া যদি আপনি নেন তাহলে এটা হবে না, আপনি এটা মানবেন না কোথাও। তো
তো মানবেন না, আবার ঝগড়া করার দরকার নাই। আমি ভাই রেফারেন্স ভ্যালু চাই। দেখেন আমি যে এই জিনিসগুলো এখন বের করতেছি এগুলো হচ্ছে আমাদের যারা কোর্স করে তারা আমরা প্রোভাইড করি, ঠিক আছে? এই ডাটাগুলো আপনাদের জন্য প্রত্যেকটা জিনিসকে একদম কেটে কেটে যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন, ঠিক আছে? এই জন্য আমরা তৈরি করে রাখছি এগুলো। হিউজ পরিমাণ ডাটা আছে, তো আপনাদের হেল্পে আসবে। হুম। এই যে দেখেন এখানে একটা ডাটা কি, আমাদের বিএনবিসি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আইসিএনএসি যত বললাম এই সবগুলাকে এখানে কম্পারিজন করা আছে। এই দেখেন একটা বিষয়ের জন্য বিএনবিসি কি বলছে, এনএফপিএ কি বলতেছে, এই দুটা পেজ পড়লে আপনি পেয়ে যাবেন। এখানে আবার ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার এখানে কেবল সিলেকশন এজ পার মুখ অনুযায়ী কি বলতেছে। এই জিনিসগুলো প্রত্যেকটা বিষয় আপনাদের কম্পারিজন করে আমরা রেখেছি বিভিন্ন গাইডলাইন থেকে স্যার কেটে কেটে। বিএনবিসির ফুল মিনিংসটা কি স্যার? আচ্ছা একটু বলতেছি, বিএনপিসি ফুল মিনিং বলতেছি। বেটা, এটা জানো না? না না জানতেই পারে, থাকবো সমস্যা নাই। দেখেন এই যে আপনার বাসবার সিস্টেম কিভাবে করবেন, কোন গাইডলাইনে কি বলছে, এটা কিন্তু প্রত্যেকটা গাইডলাইন থেকে আমরা একটু করে কেটে কেটে কেবল গুলো কিভাবে নেবেন এগুলো হচ্ছে কালেক্ট করে রাখছি। এগুলো আমাদের বানানো না, কালেক্ট করে রাখা, যে আপনাদের সময় নাই বা আমরা একটু এগুলো নিয়ে কাজ করি সেগুলো লাড়াঘাটা করি। এখনো যেটা বলতে যাচ্ছিলাম, যে দেখেন আমি যে 400 নিয়েছি এটা কিসের ভিত্তিতে নিয়েছি, যে একটা একটা পয়েন্ট দেখাই, এরকম অনেক পয়েন্টই আছে। যে এটা হচ্ছে এই যেমন যে পার্টটা দেখেন, যে নমিনাল ভোল্টেজ 500 থ্রি ফেজের ক্ষেত্রে, এটা কি বলছে বিএনবিসি বলছে। ধরেন আমি এর উপর ডিপেন্ড করে আমি এটা নিয়েছি। ভাবে আপনার এই ক্যালকুলেশনের সময় নমিনাল ভোল্টেজ 400 আর হচ্ছে আপনার সাবস্টেশনের ক্ষেত্রে 415 ধরে হচ্ছে রেফারেন্স। এভাবে যে একটা আছে না, এই যে ডকুমেন্টস গুলো যেগুলো দেখছেন ভোল্টেজ ক্যালকুলেশন থেকে শুরু করে সব ডকুমেন্টস গুলো, এবং আপনাদেরকে আমি যে বলছিলাম আরেকটা পার্ট এখান থেকে দেখাই দিই, এখানে আসার বেশি সুযোগ হবে না। সার্কিট ব্রেকার থেকে শুরু করে কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন সব আছে, যেটা একটা লাগে। এখানেও জাস্ট কম্পারিজন করা আছে। এখানে দেখেন তো একটা লেআউট, খালি জাস্ট খালি এই জায়গাটা আপনি যদি দেখেন আপনি ট্রান্সফরমার লেআউট করতে পারবেন। কি একটা ট্রান্সফরমার, আমি যেমন বলতেছিলাম যে চারিদিকে কতটুকু স্পেস থাকবে, এটা আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন। দেখেন এখানে দেখেন বলছি যে হাইট এরিয়া, ফ্লোর লেভেল, আদার্স রিকোয়ারমেন্ট সাবস্টেশন রুমের জন্য the minimum height of substation room should be 3.0 meter to 3.6 meter depend upon the size of transformer, ট্রান্সফরমার সাইজের উপরে ডিপেন্ড করতে বলছে। একটা দেখেন একটা প্যানেল, তাহলে কতটুকু প্যানেল এটা। এখন এটা হচ্ছে উপরেরটা বলতেছে, আর চারি সাইডে কি থাকবে, বিএনবিসিতে কি বলতেছে, 0.7 meter for transformer installed in a room with wall 1 2 side, টু সাইড যদি ওয়াল হয় তাহলে হচ্ছে 0.7 থাকবে। তো এটা হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে 1.0 মিটার ফর ট্রান্সফার ইন ইনস্টল এ রুম উইথ ওয়াল 1 3 সাইড, 3 সাইড যদি ওয়াল হয় তাহলে 1 মিটার। 1.25 যদি হয় ক্লোজ রুম। দেখেন এইটা যদি আপনি পড়েন তাহলে তো মোটামুটি আপনি ইনফরমেশন, এখন দুটা যদি ট্রান্সফার্মার হয় তখন কি হবে, একটা থেকে একটা ডিস্টেন্স, and 1.5 distance for one to another transformer for multi transformer in a room 11 kV, 11 kV ক্ষেত্রে 1.5, 11 ক্ষেত্রে বেশি যদি হয় তাহলে 2.5। এটা হচ্ছে সর্বনিম্ন বলতেছি, আর থেকে বেশি যদি আপনি রাখতে পারেন ভালো। দেখেন এই যে এখানে কয় মিনিট, আপনার 2 মিনিট সময় নষ্ট করলাম আমি, 2 মিনিটে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এভাবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ধরে ধরে আমরা আলোচনা করি, কেন ট্রান্সফরমার রুম নিতে হবে এবং শক্তির থেকে শুরু করে টোটাল বিষয়টা, এই যে কম এটা হ্যাং করলো কেন, জিনিসগুলো আপনারা আমরা আলোচনা করি। কত কত কেভি নিব, ট্রান্সফরমার রুমের সাথে জেনারেটরটা কোথায় হবে, এগুলো পার্ট গুলো আপনাদেরকে, এবং ভেন্টিলেশন সিস্টেম কিভাবে হবে, রুমের ভেন্টিলেশন সিস্টেমটা, এগুলো আমরা আলোচনা করি। এই যে এই ডকুমেন্টস গুলো দেখছেন টোটালি হচ্ছে আপনাদের জন্য
ডকুমেন্টস গুলো আমরা প্রোভাইড করি আমাদের যারা কোর্স করে তাদেরকে। আচ্ছা, তাহলে এখানে শেষ করলাম। এখন এখানে আছে একটু যে বাসবার ক্যালকুলেশনটা কিভাবে করব আমরা? যদি কপার বাসবার ক্যালকুলেশন করতে যাই, তাহলে হচ্ছে আপনার বাসবার ক্যালকুলেশন সূত্র হচ্ছে বি সমান বাসবার উইথ ইন্টু বাসবার থিকনেস ইন্টু আপনার স্পেসিফিক গ্র্যাভিটি আর স্কোয়ার মিলিমিটারে কতটুকু কারেন্ট নিতে পারবে। তো ধরেন আমি যদি বলি যে 300 অ্যাম্পিয়ারের জন্য কত বাসবার প্রয়োজন, তাহলে হচ্ছে ধরুন 20 × 10 ইন্টু কপার হয় 1.55, তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে 310 অ্যাম্পিয়ার হয়, তাহলে চলবে এটা হবে। আর যদি আপনি অ্যালুমিনিয়াম নিয়ে করেন তাহলে হচ্ছে এই 1.5 এর জায়গাতে আপনি 1.09 অ্যাম্পিয়ার দিবেন স্কোয়ার মিলিমিটার। এই দেখেন, কপার ক্যারিং ক্যাপাসিটি 1.55 স্কোয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1.0 স্কোয়ার মিলিমিটার। বিষয়টা হচ্ছে যে এখন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে না 2 অ্যাম্পিয়ার, কেউ বলবে 1.65, কেউ বলবে 1.6, সবগুলাই ঠিক আছে, আবার ঠিক নাই। এখন ঠিক আছে, যদি আপনি এই কপার মনে করেন অ্যাডভান্টেজ বানাইছে, ঠিক আছে, তখন এটার ক্ষমতা দিয়েছে যে পার স্কোয়ার মিলিমিটারে 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে। এটা কি অ্যাডভান্টেজ দিয়েছে? অ্যাডভান্টেজ যখন এটা দিয়েছে, আহ, হ্যাঁ, অবশ্যই কোর্স যখন হয়েছে তখন তো কোর্সই হবে, এর ব্যাপারে আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, যারা কোর্স করতে চান আপনাদের নাম্বারটা দিবেন, অনলি ফর যারা কোর্স করতে চান তারা নাম্বার দিবেন। আমরা বিভিন্ন সেমিনারে অযথাই মানে লোকজন আমাদেরকে নাম্বার দেয় আর ওনাদের পিছনে সময় নষ্ট করতে হয় আমাদের। যারা কোর্স করবেন তাদের নাম্বার দিবেন। ওই আমাদের অনেকে নাম্বার দেয়, তারপরে বলি যে কি আপনি কোর্স করার জন্য চ্যাট বক্সে নাম্বার দিয়েছেন, ওই বলে যে আপনার সাথে কথা বলার জন্য আমি নাম্বার দিয়েছি। তো কথা বলার জন্য যদি কেউ প্রয়োজন থাকে তাহলে আপনি ফোন করবেন। এই বিষয়টা একটু দুঃখজনক, আপনার প্রফেশনালি হতে হবে। আহ, বিষয়টা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার। ভাই, হোন্ডা কোম্পানি লেখে যে 1 লিটার তেলে আমার যাবে 70 কিলোমিটার, একটা হোন্ডা দেখে। তো এই কথাটা কি মিথ্যা কথা লিখতে পারবে হোন্ডা কোম্পানি? তাহলে তো আমি ট্রেনে করে তো অনেক টাকা মালিক হয়ে যেতাম। তো এখন বাসবার কোম্পানি 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, আবার আমি নিচ্ছি 1.55, এটা কিসের স্ট্যান্ডার্ড? এটা আর এস এর স্ট্যান্ডার্ড। বলতেছে যে 1.50 থেকে অ্যাম্পিয়ার বাসবারে পার স্কোয়ার মিলিমিটারে কারেন্ট নিতে পারে। বুঝলেন ঘটনা? এখন কি করতেছে, যদি আপনি টু নেন তাহলে সর্বোচ্চ টু, যখন কোম্পানি একটা জিনিস বানায় বা হোন্ডা কোম্পানি বানায় তখন এমন একটা জায়গাতে ওনাকে মাইলেজ টেস্ট করে যেখানে একটা পক্ষী উড়ে না। কিন্তু আমি তো প্রতিনিয়ত জ্যাম ট্যাম ঠেলে যেতে হয়, রাস্তা খারাপ, এরকম টাইপের এই বাস বারটা যখন টেস্ট করা হয় সেখানে টেম্পারেচার, সেখানে এনভায়রনমেন্ট একদম মানে কুল থাকে, এবং মানে একাধিক টাইপের থাকে না, মেশিন থাকে না, ওনারা টেস্ট করে, টেস্ট করে মোটামুটি ওনাদের আর স্কোয়ার মিলিমিটারে আপনার 2 অ্যাম্পিয়ারই কারেন্ট দেয়। সো আপনি সর্বোচ্চ নিতে পারবেন না, একটু কম নিতে পারবেন। কেমন? এই হচ্ছে বিষয়। কম নিলে আপনার সেফটি থাকে, সেই জন্য এটা যাচাই বাছাই করে 1.55 থেকে 2, সেই জন্য আরএসি নিয়েছে 1.55। ওকে, কম নিলে আপনার ভালো সেফটি থাকবে, বারবার গরম হবে না। 1.65ও নেয় অনেক সময়, কিন্তু এটা কমটাই নেওয়া ভালো। এখন দেখেন লেআউট গুলো করবেন আপনি, যখন একটা লেআউট করবেন, ধরেন এই রুমটাতে আমার 6টা বাল্ব, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা তোয়াক্কা করি না। আমরা লাইটে কিভাবে লাগাই, মন চাইলো 4টে দিলাম, মন চাইলো 3টে দিলাম, মন চাইলো আরো 2টা বাড়ায় দিলাম। আসলে স্ট্যান্ডার্ড ভাই, আপনি আমাকে স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার হতে হবে। কোথা থেকে আপনি পাস করেছেন সেটা ফ্যাক্ট না, আপনি কি পারেন সেটা হচ্ছে ফ্যাক্ট প্রফেশনাল লাইফে, দেখবেন এটা। তো এখানে যে 1টা 2টা 3টে 4টা 5 6টা যে আপনি লাইট দিয়েছেন, প্রথমে প্রশ্ন করতে হবে এটা কি রুম। এটা এটা কাটিং সেকশন, এটা ফুটবল খেলা মাঠ, এটা হচ্ছে আপনার আহ আপনার অফিস রুম, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ব্যাংক ব্যাংক। যেটা বলবে ধরেন আমাদের এটা অফিস রুম, অফিস রুমের স্ট্যান্ডার্ড লাক্স লেভেল হচ্ছে 300 লাক্স। 300 লাক্স ওয়ার্কিং এরিয়াতে আলো থাকতে হবে, কে বলছে এটা?
300 থাকতে হবে? কি বলবেন? মানে একটা অফিস রুমে 300 লাক্স থাকতে হবে, এটা কে বলছে? সোহেল ভাই নাকি? বিএনবিসি। বিএনবিসি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, একটু মনে করি না আর কি, ভালো লাগবে আর কি। হ্যাঁ, কে বলছিল বিএনবিসির মিনিংটা? এই যে বিএনবিসি মিনিং এইখানে আসবো তাই আপনাকে বলেনি। এই জিনিসগুলো আপনারা একটু নিজের যে এক বড় ভাই বকিয়ে দিয়েছিল আপনাকে, আমাকে তো জানেন না, এটা কোনো সমস্যা নাই, কিন্তু একটু স্টাডি করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি। ঠিক আছে? আচ্ছা, এখন বিএনবিসি দেখেন, এই যে এই বইটা থেকে প্রায় 5,000 পেজের। এখানে 154 পেজ ইলেকট্রিক্যালের জন্য কাটা আছে। এখানে আপনি ইলেকট্রিক্যালের পার্টটা আপনি এখানে কভার করতে পারবেন। কি পারবেন? যে দেখেন, লাইট লুমেন্স, তারপর হচ্ছে স্যাম্পল গুলো আছে আমাদের, ডিভিস স্যাম্পল কোনটা নেবেন, আপনি কি নেবেন এখানে দেখেন। তো আমি যেটার জন্য আসলাম এখানে, দেখেন আমরা বলছি যে কি অফিস রুমের জন্য লাক্স লেভেল 300, এটা সোহেল ভাই বলছে না, না, এটা বলছে কি আমার স্ট্যান্ডার্ড গাইডলাইন বলছে। এই যে দেখেন স্ট্যান্ডার্ড গাইডলাইন বলছে যে জেনারেলি অফিস রুমের জন্য 300 লাক্স। আপনি একটা ভ্যালু পেয়ে গেলেন যে 300 লাক্স আমার বিএনবিসি তে বলতেছে, এটা আমার একটা গাইডলাইন। তো একে ফলো করতে পারেন, বা আপনি করবেন না, বা কোনটা করবেন ওটা নিয়ে আবার পরে একটা নিয়ে ধরে কাজ করেন। আরেকটা হচ্ছে এইটা দেখেন, এই বইটা একটু স্যাম্পল গুলো কোথায় আছে তো আপনাদের জন্য দেখায়। আপনি যদি ভাই যদি না বুঝে যদি দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার জীবন শেষ। একটু এই দেখেন, এই যে ইলেকট্রিক্যালের যে লেআউট করতে হয়, স্যাম্পল গুলো আছে, ডিবি স্যাম্পল হচ্ছে এটা, ডিবির হচ্ছে এটা, ডিবির হচ্ছে এটা, এসডিবির হচ্ছে এটা, এটা, তারপর যে ফ্যান লাইট এমিটার ভোল্টমিটার কোনটা কি, এটা এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনালি। এগুলো এগুলো হচ্ছে মন করা না। এটা যখন ড্রয়িং করবেন, এসএলডি করবেন, করবেন, এলডি করবেন, তখন অবশ্যই এগুলো হচ্ছে অনেক গুরুত্ব। তো এগুলো একটু যদি আপনি দেখেন, ভাই যতটা আপনি ডিপলি মনে করতেছেন যে আমি অনেক দেখাচ্ছি, কি যে আপনি যদি সিকোয়েন্সলি আগান ধরে ধরে, এগুলো একবারে মানে দুধ ভাত আপনার কাছে। ওকে, তো গেল এটা। তারপরে হচ্ছে, তাহলে আমরা এখানে আসি, লেআউট গুলো আপনি এখন বুঝে গেলেন যে আমি স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখন এখানে আপনি কয়টা করবেন, লাইট সংখ্যা ঠিক করবেন, কত ওয়াটের, এটা আবার ডিপেন্ড করতেছে আপনার উপরে। এটা আমরা ধরে ধরে এগুলো আপনারা শিখাবো। একটা মানে এটা তো দেখেন, আমাদের টোটাল যে কোর্সে যেটা করবো, আপনাদেরকে আমি সকল কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এবং ডিরেক্টলি কিছু জিনিস আমি শেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আপনারা সবাই দেখেন আর কোর্স করতে পারবে না, যেন সময়টা আপনাদের নষ্ট না হয় ভাইরা। আমি আমার এগুলোকে এভাবে সাজানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের প্রেজেন্টেশন, আমাদের এই ক্লাসগুলো একটা করে ধরে ধরে আমরা আগাই। ঠিক আছে? এখানে কেন আসলাম? এখানে আসার অর্থটা হচ্ছে যে এখানে একটা ইনফরমেশন নিব, যে ডিবি টাইপ গুলো কি, কোনটা কিভাবে সেট পয়েন্ট কিভাবে এগুলো দেয়। আমরা এই যে লাইট লুমেন্টস এর ব্যাপারে এখানে, আচ্ছা, লাইট লুমেন্টস এর সূত্র হচ্ছে এটা দেখেন, ম্যানুয়ালি বের করতে যান। এন সংখ্যক সমান সমান ই ইন্টু এ ইন্টু ইউএফ। আমি কি আপনার আলোচনা কি শর্ট করব না চালিয়ে যাব? যদি আপনারা বলেন কতটুকু হয়েছে, যদি শর্ট করতে বলেন আমরা শর্ট করে ফেলবো। ঠিক আছে? চালাই যান ভাইয়া। ওকে, সাহস দিয়ান, আমার তো কোনো সমস্যা নেই, আপনাদের জন্য কষ্ট হয়। দেখেন এন সংখ্যা সমান কি, নাম্বার অফ লাইট রিকোয়ারমেন্ট, কয়টা লাইট প্রয়োজন। ই সমান সমান কি, রিকোয়ার লাক্স লেভেল, ওই যে যেটা বললাম যে কিসের জন্য করবেন, মনে করেন সুইং সেক্টরে করবেন তাহলে 600 লাক্স দিতে হবে। ফুটবল খেলা মাঠের জন্য করবেন তখন ওটা আপনার গাইডলাইনটা দেখতে হবে, সব এখানে আছে। এ সমান হচ্ছে রুমের এরিয়া, এটা হচ্ছে মিটারে কনভার্ট করতে হবে, জাস্ট খালি কনভার্ট করে নেবেন। এর সমান কি কি বলতেছে, লুমেন আউটপুট অফ ইচ লাইট, এটা লাইটে কতটুকু লুমেন আলো দিতে পারবে। এটা কি ইউটিলাইজেশন ফ্যাক্টর, এটা কি মেইনটেনেন্স ফ্যাক্টর। মজার বিষয় হচ্ছে দেখেন, লুমেন কি হচ্ছে লাক্স কি। লুমেন থাকে লাইট থেকে যেটা নির্গত হয়, যেটা লাইট থেকে নির্গত হওয়ার পর যেটা আমরা আউটপুট হিসাবে পাই ওটা হচ্ছে লাক্স। তাহলে লুমেন কোথায় পাবো, লাইটের ডাটা সেটা পাবো। লাক্স কোথায় পাবো, আমাদের সারফেক্সে পাবো, এটা দাম আপলে। এই জিনিসগুলা আর একটু ডিটেলস আমরা এই যে লাক্স লেভেল বা এটা কিভাবে পাই আমরা আমরা ডিটেলস দেখাই। ঠিক আছে? আচ্ছা, এখন পেয়ে গেলেন আপনি, এই ইনফরমেশনটা একটু পরে আসছে, আর একটা এক্সেল শিটে আছে, মানে এখানে আছে লাক্স লেভেল বা এগুলো যদি ক্যালকুলেশনই আমরা অনেকেই করি না আর কি, এটা না করে আসলে প্রপার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল অনুযায়ী কাজ করা যায় না।
এটা আপনি মনে করেন আমি করি না, আপনি করতেছেন মানে আপনি এগিয়ে থাকবেন। দেখেন এই এক্সেল শিটটার মানেটা হচ্ছে কি, রুম কতটুকু এরিয়া, দৈর্ঘ্য, প্রস্থ, হাইট, মাউন্টিং হাইট ইন্ডেক্স এবং ইউটিলিটি ফ্যাক্টর, মেইনটেন্যান্স ফ্যাক্টর, এগুলো অটো বসানো আছে। ঠিক আছে, লাইট লেগেছে এলইডি, তারপর হচ্ছে 18 ওয়াটের, তারপর হচ্ছে লুমেন হচ্ছে 120, তারপর টোটাল লুমেন হচ্ছে 2160। আমার এই রুমের প্রয়োজন হচ্ছে 6টা লাইট, 5.69 মানে হচ্ছে 6। এই জিনিসটা কোথা থেকে পেলাম? এইটা আমি শর্ট করতেছি। এই যে দেখেন এক্সেল শিটে অটো বসায় রাখছি। যদি আপনি এই মানগুলো চেঞ্জ, আপনার যেটা আপনি মাপ মেজারমেন্ট করে যেটা হয়েছে সেটা যদি আপনি চেঞ্জ করেন, দেন আপনার এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। ধরেন যে আমার রুমের দৈর্ঘ্য প্রস্থ যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা অটো করা আছে। আমরা এই ধরনের অটোমেটিক সিস্টেম টাইপের ক্যালকুলেশন, আপনার লোড ক্যালকুলেশন হচ্ছে আর এইগুলোর জন্য আমরা বানিয়ে রাখছি, আপনাদেরকে প্রোভাইড করবো আমরা। যারা আমাদের সাথে যুক্ত হবেন, এই ডকুমেন্টস গুলো একবার না, লাইফ টাইম দিব আপনাদেরকে, যতবার প্রয়োজন। যেখানে যেটা বুঝবেন না, অনলাইন অফলাইন আপনাদের বোঝার জন্য আমরা বসে আছি। আর ওকে, আমরা চাই যে আপনাদের মাধ্যমে আপনাদের জার্নিটা যদি, আমরা কিছু অ্যাচিভ করেছি, যেন আপনাদের জার্নিটা সহজ হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। এখন দেখেন এই যে এখানে আসে মজার বিষয়, যে আপনি আমি কয়টা ইনফরমেশন পেলাম, যে 6টা লাইট আমার প্রয়োজন অফিস রুমে, 18 ওয়াটের এলইডি লাইট। 6টা যে আপনার প্রয়োজন, সেট করবেন কি কেমনে, কোথায় সেট করবেন আপনি? তো 6টা এখানে একটা, ওখানে একটা, এখানে একটা না, হবে না। আপনাকে সারফেক্সে অফিসে ওয়ার্কিং এরিয়াতে আপনাকে 200 লাক্স পড়তে হবে। ওই 5-10 কম বেশি কোনো সমস্যা নাই, কিন্তু 200 পড়তে হবে। এটার জন্য আরেকটা আমি ফাইল ওপেন করি। এগুলো দেখতেছেন সবগুলো ভোল্টেজ জব ক্যালকুলেশন থেকে শুরু করে কেবল, আপনি এগুলো সবকিছু পাবেন আমাদের এর মধ্যে। টু অটো ক্যাড একটা যাই, ক্যাডটা ওপেন হবে কিনা। এই যে ড্রয়িং গুলো দেখতেছেন, বিভিন্ন প্রকার ড্রয়িং আছে আমাদের করা আছে, বিভিন্ন জায়গায় কালেক্টেড আছে, এগুলো সব প্রোভাইড করবো। আপনি ওখান থেকে আলাদার মধ্যে নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি শুরু করলে ভাই কোনো ইজি ইস্যু তো। আজকে একটা সেমিনারে দেখতেছেন, সেই জন্য মনে হচ্ছে অনেক লম্বা। আপনি করা শুরু করবেন, আর আপনাকে হেল্প করার জন্য হোয়াটসঅ্যাপ, এনিডেক্সে আমরা তো আছি, এনি টাইম আছি, কোর্স শেষেও আছি, পরেও আছি, এখনো আছে। তা কোর্স কেন করবেন এই কথাটা আমি বের করতে পারি, যে কোর্স করলে কি, এখন যদি মনে করেন আপনি আমাকে প্রশ্ন করেন যে স্যার ভাই এটা কি হবে, আপনার কতটুকু বললাম বলবো আমি। আমি যা অ্যাচিভ করেছি বা আমাদের কোর্সে মনে করেন 22টা 25টা ক্লাস, আপনাকে সবগুলোকে আমি বসে বসে বলবো যে ভাই এটা করেন, এটা করেন, এটা করেন, এত সময় থাকে না। এবং একটা সিকোয়েন্সলি আগানোর একটা পন্থা হচ্ছে কোর্স, যে কোনো কোর্স। যে আপনি শুধু যে এই কোর্স না, যে কোনো কোর্স। আচ্ছা, কি এটা কি দিবে না ওপেন করতে? অনেকদিন থেকে অটোক্যাড ওপেন করে নিত, সেজন্য একটু বিরক্ত করবো, হবে। আর আপনাদের যেগুলো কোশ্চেন আছে একটু মনে করেন, আমরা উত্তর চলে আসবো। আচ্ছা, এটা মেবি কোনো সমস্যা হয়েছে, সেজন্য আমাকে ই করতে দিচ্ছে না। অনেকদিন থেকে ল্যাপটপ আমি বাসা থেকে নিয়েছি তো, হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে কি, দেখেন যে আমার এই রুমে 6টা লাইট সেট করেছি। এটা হচ্ছে অটোক্যাড, যারা জানবেন আমাদের এই কোর্স গুলোতে অটোক্যাডও আমরা 4টা ক্লাস নিয়ে থাকি। শুধু নিয়ম নীতি শেখাবো না, আপনি ড্রপ আউট ফ্রি থেকে সবকিছু ইনশাল্লাহ নিজে নিজে পারবেন। তো দেখেন এই যে 3টা লাইট, এটা আগে থেকে করা ছিল। এটা দেখেন, এখন এইটার নিয়মটা একটু আমি দেখাই দিই। এটা নিয়ম হচ্ছে যে 6টা লাইট যেটা হবে, সেটা হবে এখানে যে আপনি 6টা সংখ্যা দিবেন, আপনি 3টে, এদিকে 3টা, তাহলে যে মিটারটা হবে একে 3 দিয়ে ভাগ করবেন। একটা থেকে একটা লাইটের দূরত্ব হবে কতটুকু, এখানে যে লাইটের গ্যাপটা থাকবে এটার 50% হচ্ছে এই পাশে। শেষ কাহিনী। এই পাশে কি হবে, এই পাশে তো 2টা সারি,
যেই মিটারটা হবে আপনার রুমের, এটাকে দুইটা ভাগ দিবেন, মধ্যখানে আপনার গ্যাপ থাকবে। বা এই পাশে কতটুক দিবেন, এই পাশে কতটুক দিবেন, এটাকে আপনি দুইটা ভাগ করে যেটা হবে যে মানটা, সেটা যে 0.092, এটা হচ্ছে বিষয়। তবে কি এইটা সারিটা করার জন্য তো আপনাকে মাঝে মধ্যে ডিসিশন নিতে হবে, যে মনে করেন এমন ভাবে এখানে লাইট দিয়েছেন যে ফ্যান থেকে যাচ্ছে, এটা ফ্যান থেকে যাচ্ছে, তখন আপনাকে একটু এদিকে একটু এটা সরাইতে হবে, এদিকে একটু সরাইতে হবে, এবং ম্যাচটা করতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে লাইটের শ্যাডো যেন তৈরি না হয়। এখন এই যে ম্যাপ মেজারমেন্ট বললাম, এটা আপনি কিভাবে করবেন? আপনি কি ফিতা ধরে করবেন? না, এখানে আছে, এই দেখেন এখানে একটা সিস্টেম হচ্ছে যে ডিআইভি, ডি আইভি, ডিভাইড, ডিআইভি ডিভাইডেড রোল। নিচে দেখেন ডিভাইডেড রোল, কাকে আপনি ভাগ করবেন? অবজেক্ট চাচ্ছে, অবজেক্টটা কত ভাগে ভাগ করবেন? যদি আপনি 3 ভাগে দেন হবে না, আপনাকে 6 ভাগ দিতে হবে। আমি 6 ভাগে ভাগ করবো কেন, এটা বলতেছে। মধ্যখান থেকে একটা বাদ দেবো। এখন কি মনে হয় এখানকার যে দূরত্ব, আমি এটা হাফ এখানে হবে না? এটা আপনি মেজারমেন্ট করে কিভাবে দেখবেন? এটা দেখার সুযোগ আছে। এটা এখানে যতটুকু, ডাবল হচ্ছে এখানে, এখানে থেকে ডাবল হবে। জাস্ট খালি আপনি এভাবে নিয়ে, আমি জাস্ট কপি করে এই এই পাশের মেজারমেন্ট নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন, শেষ। AutoCAD এতটা মজার সফটওয়্যার, যদি আপনি কাজ করেন ইলেকট্রিক্যালের জন্য, এটা অ্যাচিভ করতে আপনাকে বেশি সময় লাগবে না। এই যে ড্রয়িং গুলো দেখছেন, এগুলো, এই ড্রয়িং গুলো, জি ভাইয়া? আচ্ছা, ভিভিটির ক্ষেত্রে লাইটিং ম্যানেজমেন্টটা কিভাবে করা হয়? একটু আমি আসছি। এই যে দেখছেন যে স্যাম্পল গুলো বা এগুলো এসএলডি বা প্রত্যেকটা একটা বিশাল একটা বিল্ডিং এর এই লেআউট টেমপ্লেট সাজিয়ে সাজিয়ে আপনাকে এভাবে লাস্ট পর্যন্ত একটা ড্রয়িং করতে হবে। হ্যাঁ, একটা পার্ট আপনাকে জানতে হবে। আচ্ছা, এখন আমরা একটু এখানে আসি, যে এই জিনিসগুলো দেখার জন্য, যে প্রেজেন্টেশনে আসি, দেখেন লাইট গুলো টাঙানোর জন্য এভাবে আপনাকে ক্যালকুলেশন আসতে হবে। এখন হচ্ছে এসএলডি। এসএলডিটা তো হচ্ছে আপনার লোড ক্যালকুলেশন, এটা প্রত্যেকটা পার্ট টু পার্ট জেনে আপনাকে করতে হবে। এসএলডিটা আমি আজকে আলোচনা করলাম না, এলপিএস ডিজাইনটা একটু আলোচনা করবো। এখন এই বিল্ডিং এ এলপিএস প্রয়োজন কিনা, এটা আপনাকে আগে জানতে হবে। এটা কোথা থেকে জানবেন? বিএনবিসি থেকে জানবেন, আর এনএফপিএ থেকে জানবেন। তো চলুন বিএনবিসি থেকে একটু ঘুরে আসি, আমরা একটু ঘুরে আসি। মানে আপনি এখন মনে হচ্ছে যে আমরা যেহেতু একদিনই অনেক পার্ট নিয়ে আলোচনা করতেছি, যখন আপনি এগুলো সিকোয়েন্সলি অ্যাচিভ করবেন, একদম দুধ ভাড়া দেবে। যেমন ইউপিএস এই বিল্ডিং এর প্রয়োজন কিনা, এটা এই যে 9টা পেজ আমরা কেটে রাখছি, এই 9টা পেজ দেখলে আপনার এনাফ। কি এনাফ? রিস্ক অ্যাসেসমেন্ট বলে এটাকে। এই যে রিস্ক অ্যাসেসমেন্ট যদি আপনার 40 হয় ইন্ডেক্স, তাহলে আপনার এলপিএস প্রয়োজন। যদি এটা রিস্ক অ্যাসেসমেন্ট আপনি, মানে অনেকগুলো টাইপ আছে, এগুলো টাইপ গুলো দেখে আপনি করবেন। এটা হচ্ছে বিএনবিসি তে। বিএনবিসি তে একটা কথা বলছে লাস্টের পেজে, দেখেন এখানে নিয়ে যায় আপনাদেরকে, এই যে দেখেন মেথড ফলোইং দ্য এনএফপিএস 780, মানে এনএফপিএ কে দেখে আপনি কি করতে পারবেন না, ইউপিএস ডিজাইন করতে পারবেন না। যেমন এরা সবসময় কপারের কথা বলেছে, অ্যালুমিনিয়াম নিয়ে যদি করার কোনো কথা বলেননি, সেই জন্য আপনি এটা করতে পারবেন না। কাকে নিয়ে করবেন আপনি? দুটা পার্ট। এটা হচ্ছে আহ, একটা হচ্ছে আপনার এনএফপিএ 780, আর একটা হচ্ছে আপনার বিএনবিসি। বিএনবিসির কাছ থেকে পাবেন আপনি ইন্ডেক্স বের করা, আর হচ্ছে আপনার ইউপিএস এনএফপি এর কাছ থেকে পাবেন আপনি 75 ফিট হলে আপনার ইউপিএস প্রয়োজন। দুইটা টাইপ ভাবে বুঝে এনএফপিএ, একটা হচ্ছে 75 ফিটের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে ক্লাস 1, আর যদি হচ্ছে 75 ফিটের বেশি হয় তাহলে হচ্ছে ক্লাস 2 ম্যাটেরিয়াল। ক্লাস 2 আর 1 এর ম্যাটেরিয়াল মধ্যে পার্থক্যটা কি? জাস্ট খালি ম্যাটেরিয়ালের এই যে গঠনটা আপনার চেঞ্জ হয়ে যায়, এখানে 9.5, 12.7, এটা ম্যাটেরিয়াল 1, এটা হচ্ছে ম্যাটেরিয়াল 2। এখানে অ্যালুমিনিয়ামের 12.7, এখানে 15.9, ম্যাটেরিয়ালের গঠনটা চেঞ্জ হয়ে যায়, সবকিছু ঠিক। এই হচ্ছে আলোচনার বিষয়। লাস্টের দিকে আমরা একটু শর্ট করা শুরু করেছি।
তাহলে আমরা মিলাইতে পারবো না। আমাদের অনেক কিছু বিষয় আছে আরো আলোচনা। এখন থার্মোগ্রাফিটা কি? থার্মোগ্রাফি একটা মেশিন, এটা প্রত্যেকটা পার্ট টু পার্ট আমাদের কেবল থেকে শুরু করে বেকার থেকে শুরু করে ট্রান্সফর্মার থেকে এটাকে স্ক্যান করতে হয়, স্ক্যান করে রিপোর্ট তৈরি করতে হয় কোথায় কত মাত্রা আছে। এই তাপমাত্রা যদি আপনার 1 থেকে মনে করেন 40-এর মধ্যে থাকে তাহলে এটা চলবে। এটা ক্যাটাগরি আছে 0, 1, 2, 3। আর 40-এর উপরে চলে গেলে এটা হট স্পট নামে গণ্য হবে। সেখানে আমাদের ঠিক করে এটা অফ করে কাজ করতে হবে অডিটর ভাষায়। কেবল ইনসুলেশন টেস্ট কি? কেবল ইনসুলেশন টেস্ট হচ্ছে কেবলের গায়ে যে ইনসুলেন্স থাকে সেটাকে আপনাকে মাপতে হয়। এটা যদি 5 মেগা ওহম, সর্বনিম্ন 5 মেগা ওহম রেজিস্ট্যান্স থাকে তাহলে এটা এর উপরে থাকতে হবে সবসময় আপনার এটার মানটা, এই মানটা। না হলে আপনার এটা চলবে না, এই কেবল নষ্ট। তো এই হচ্ছিল আজকের আমাদের বিষয়। এখন আমাদের এই কোর্সের ব্যাপারে কিছু আপনাদের সাথে কথা বলেই শেষ করবে, আমি আপনাদের প্রশ্ন উত্তর নিব। তার আগে আমি একটু জাস্ট বেসিক যে মডিউলের একটা পার্ট, এটা বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন, সাবস্টেশন ডিজাইন, বাসবার ক্যালকুলেশন, সুইচ গিয়ার, সিটিপিটি, পিএফআই, সিলেকশন, সার্কিট ব্রেকার, ট্রান্সফর্মার আর্থিং, কত প্রকার আর্থিং আছে, এলপিএস আর্থিং, তারপর হচ্ছে লাইট লুমেন্স, অটোক্যাড একটা ক্লাস হয়, তারপর হচ্ছে এসএলডি লোড লোড টেবিল, সিস্টেম আর্থিং, রেজিস্ট্রেশন, বিএনবি, সিএনএফটি কি বলে, রিয়েল প্রজেক্ট গুলো কি। এটা জাস্ট একটা পার্ট আমাদের এখানে আপনাদের সাথে আলোচনা করলাম। যেগুলো আলোচনা করলাম সব বিষয়গুলো আপনাদেরকে পুঙ্খানুরূপে শেখানো হবে।